স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। চল, আচ্ছা, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে আগে একটু বলে নাও। আগের দিন আমরা রোটেশনাল স্পেকট্রোস্কোপিটাকে করে দিয়েছিলাম। সেই রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে মানে সেটা রিজিড ডোটার মডেলে এবং নন রিজিড ডোটার মডেলে দুরকম ভাবেই করেছিলাম। তাতে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। পড়েছো? পড়ছো? দিনের দিন পড়ে নিচ্ছ তো? কিছু অসুবিধা আছে কারো? আচ্ছা, চলো আমরা শুরু করি তাহলে। আচ্ছা দেখো, তাহলে রোটেশনাল স্পেকট্রোস্কোপির পরেই যে জিনিসটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি। আমরা যখন ইন্ট্রোডাক্টরি ক্লাসগুলোকে বলেছিলাম, সেই ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখবে পরপর পরপর করে যে যে সমস্ত স্পেকট্রোস্কোপিগুলো আছে তাতে এরপর অটোমেটিক্যালি হচ্ছে তোমার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিটা আসে। আচ্ছা, এবারে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি হচ্ছে যে মলিকুলের যে বিভিন্ন রকমের মোশন আছে, ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল, ইলেকট্রনিক মোশন ইত্যাদি ইত্যাদি, তার ভাইব্রেশনাল মোশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। আর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি ঘটে তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে আইআর রিজিয়ন, যেটা সেই আইআর রিজিয়নে ঘটে বলে এটাকে বলা হয় আইআর স্পেকট্রোস্কোপি। এই ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি এটা মূলত ইউজ হয় ফোর্স কনস্ট্যান্ট অফ এ বন্ড বা বন্ড স্ট্রেংথ বের করার জন্য। এবং তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে হয়তো আইআর স্পেকট্রোস্কোপি অলরেডি পড়ে ফেলেছো, বা না হলেও তোমরা অদূর ভবিষ্যতে পড়বে। যেটা অর্গানিক স্পেকট্রোস্কোপিতে মানে আইআর স্পেকট্রোস্কোপি একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট আর কি। হ্যাঁ, সেখানে কোনো একটা বন্ড স্ট্রেংথ সেইটা এই আইআর স্পেকট্রোস্কোপি থেকে বের করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো অ্যাসোসিয়েটেড দু একটা জিনিস তোমার বের করতে হতে পারে। আমরা সেই ব্যাপারটা আস্তে আস্তে ঢুকবো আর কি। আচ্ছা, প্রথমেই যে কাজটা করতে হয়, যেটা এর আগে রোটেশনাল স্পেকট্রোস্কোপি করার ক্ষেত্রেও করেছিলাম, যে তোমার কোয়ান্টাইজ বা ডিসক্রিট এনার্জি লেভেলসগুলোকে লাগবে। কোয়ান্টাইজ বা ডিসক্রিট এনার্জি লেভেল পাওয়ার জন্য তোমাকে কিছু মডেল সিস্টেম ধরতে হয়। আর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বোঝার জন্য বা ভাইব্রেশনাল এনার্জির কোয়ান্টাইজেশন বা ডিসক্রিটনেস বোঝার জন্য ইউজুয়ালি যে মডেলটা দিয়ে স্টার্ট করা হয় সেটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা করছি, যে আমাদের স্পেকট্রোস্কোপি মূলত ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে আছে। ডায়াটমিক মলিকুলকে তুমি একটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর হিসেবে তুমি অ্যাজিউম করে নাও। আর এই যে অ্যাকচুয়ালি মলিকুলটা যেখানে হয়তো দুটো মাস পয়েন্ট আছে এবং তার মধ্যে একটা বন্ড আছে, এই বন্ডটা একটা স্প্রিং এর মতো। ঠিক আছে? আর এবারে যদি তুমি এই স্প্রিংটাকে একটুখানি ইলংগেট করো বা স্ট্রেচ করার চেষ্টা করো, তাহলে যেটা হয়, মানে যদি তুমি টেনে একটু বড় করার চেষ্টা করো বা কম্প্রেস করে ছোট করার চেষ্টা করো, তাহলে একটা রেস্টোরিং ফোর্স আছে, যে রেস্টোরিং ফোর্সটা হচ্ছে তাকে আগের জায়গায় ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং যদি তোমার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা সাফিসিয়েন্টলি কম হয়, তাহলে সে হুকস ল ওবে করে। হুকস ল অনুযায়ী কি হয় না, ফোর্সটা হচ্ছে তোমার এই ডিসপ্লেসমেন্ট ফর দ্য ইকুইলিব্রিয়াম পজিশন তার সঙ্গে প্রপোর্শন আর ডিরেক্টেড টুয়ার্ড দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, সেখানে মাইনাস সাইনটা আসছে, মানে এক্সটা যেদিকে তুমি মাপবে ফোর্সটা তার উল্টো দিকে কাজ করবে। অর্থাৎ বনটাকে স্ট্রেচ যদি করো, লম্বা করো, তাহলে ফোর্সটা তাকে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। আবার যদি তুমি বনটাকে ছোট করো, তাহলে উল্টো দিকে ফোর্সটা কাজ করবে, যাতে সে আগের জায়গায় ফিরে যেতে পারে। তাহলে হুকস ল অনুযায়ী এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, যেখানে এক্সটা হচ্ছে আর মাইনাস আর জিরো, আরটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস বল লেন্থ আর আর জিরোটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বল লেন্থ। ঠিক আছে? তাহলে আর মাইনাস আর জিরো এক্স, যেটাকে ডিসপ্লেসমেন্ট ফর দ্য ইকুইলিব্রিয়াম পজিশন বলা হচ্ছে এটা।
আর কে যেটা, সেই কেটা হচ্ছে তাকে ফোর্স কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করছে। দিস ইজ এ মেজার অফ রিজিডিটি অর স্টিফনেস অফ দ্য বন্ড। একটা বন্ড কতটা শক্ত বা কতটা স্টিফ, এটা তার মেজারমেন্ট। এবং সেটা কি করে বুঝতে পারছো? দেখো, ফোর্স যদি মাইনাস কে এক্স হয়, তাহলে কেটা হয়ে যাচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই এক্স। তার মানে কি, ফর ইউনিট ডিসপ্লেসমেন্ট কতখানি ফোর্স দিতে হচ্ছে। তাহলে এবার ইউনিট ডিসপ্লেসমেন্টে যদি বেশি ফোর্স দিতে হয়, তাহলে পরিষ্কার বুঝতে পারে বন্ডটা হচ্ছে তত শক্ত, বা বন্ডটা তত রিজিড বা কত স্টিফ। তাহলে এই যে এফ বাই এক্স হচ্ছে রেস্টোরিং ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট, সেটাই ক্ষেত্রে ফোর্স কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করছে। আর এসআই ইউনিট অফ ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে নিউটন পার মিটার, সিজিএস ইউনিট হচ্ছে ডাইন পার সেন্টিমিটার। আর এবারে যেটা লাগে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা। আমরা জানি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল সেটা হচ্ছে ফোর্স দেয়। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে মাইনাস ডিভিডিএক্স সেটা হচ্ছে এফ এর সঙ্গে সমান। সেই ফোর্সটা যদি মাইনাস কে এক্স তুমি লিখে ফেলো, এবার দুদিক থেকে এই মাইনাস কেটে চলে গেল, তাহলে ডিভিএক্স হচ্ছে কে ইন্টু এক্স ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেট করে দাও। যখন এক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে আছো, তখন পোটেনশিয়াল এনার্জিটা জিরো ভাবো। আর যখন এক্স, তখন পোটেনশিয়াল এনার্জি ভিএক্স ভাবো। তাহলে ইন্টিগ্রেট করলে কি দাঁড়াচ্ছে না, ভিএক্স ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। দেখো, এটা একটা প্যারাবোলিক পোটেনশিয়াল হুইচ ইজ সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো। তার ছবিটা দেখো, এখানে তোমার এক্সপ্রেস করা হচ্ছে। আচ্ছা, এবারে যদি এরকম করা হতো যে এই এক্স এর টার্মসে না লিখে তুমি আর এর টার্মসে লিখবে, তাহলে এক্সটা কিন্তু আর মাইনাস আর ইকুইলিব্রিয়াম বা আর মাইনাস আর জিরো যাই বলো, তাহলে ভিআরটাকে লিখতে পারবে হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার। এইটা তাহলে দেখো, এইখানে যেমন এক্স ইকুয়াল টু জিরোর অ্যাবাউটে সেটা সিমেট্রিক এবং প্যারাবোলাটা তুমি পাচ্ছ, এখানে আর ইকুয়াল টু আর জিরোর অ্যাবাউটে এটা প্যারাবোলা হচ্ছে। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা যে ফাংশন অফ আর যদি প্লট করো, তাহলে এই ধরনের দেখবে। এবং যেখানে পোটেনশিয়াল এনার্জিটা মিনিমামটা পেয়েছো, সেটা আর জিরো হুইচ ইজ দ্য ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ। আর কি আসছে দেখি। এটা আচ্ছা, এবারে যেটা অ্যাজ ইউজুয়াল করতে হয় সেটা হচ্ছে যে তুমি পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাওয়ার পরে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখতে হয়। আচ্ছা, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে এই পার্টিকুলার কেসে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ ডি টু বাই ডিএক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার ইন্টু সাই এক্স ইকুয়াল টু ই সাই এ। তাহলে এই পার্টটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে আমার ওয়েভ ফাংশন, এটা হচ্ছে টোটাল এনার্জি। এবং এই প্রবলেমটাকে যদি সলভ করো, এই প্রবলেমে দেখো আমাদের তো স্পেকট্রোস্কোপি করছি, কোয়ান্টাম মেকানিক্স করছি না। স্পেকট্রোস্কোপিতে কি করে সলিউশনটা হলো সেটা আনইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সলভ করার পরে তুমি কি পাচ্ছ। তাহলে আফটার সলভিং দ্য ইকুয়েশন আমরা কি পাচ্ছি না, এনার্জিটা যে জুল ইউনিটে করো সেটা ভি প্লাস হাফ এইচ নিউ অসিলেটর বা ভি প্লাস হাফ এইচ কস ওমেগা অসিলেটর, যেখানে ওমেগা অসিলেটর হচ্ছে রুট ওভার অফ কে বাই মিউ হয়। এখানে মিউটা হচ্ছে রিডিউস মাস, যেটা এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু। একটা ডায়াটমিক মলিকুল যখন কনসিডার করছি তখন দুটো মাস পয়েন্ট থাকে, তো একটা এম ওয়ান একটা এম টু। রিডিউস মাসটা হয়ে যাচ্ছে তোমার এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু, রিডিউস মাস। আর এই অক্সিলেটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেটা একটা ওমেগা বাই টু পাই, যেটা ওয়ান বাই টু পাই রুট ওভার কে বাই মিউ এটা। তাহলে কে আর মিউ এই দুটো জানলে সেখান থেকে অক্সিলেটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা বা মিউ তুমি বের করতে পারছো। আচ্ছা, এবারে ইউজুয়ালি যেটা করা হয়, এই যে ভাইব্রেশনাল এনার্জির এক্সপ্রেশনটা বেরিয়েছে সেটাকে না সেন্টিমিটার ইনভার্সে করে ফেলতে হয়। মানে স্পেকট্রোস্কোপিতে আমি আগেও বলেছিলাম যে আলটিমেটলি দেখবে, আচ্ছা মানে ব্যাপারটা কি হয়, স্পেকট্রোস্কোপিতে তোমাকে ট্রানজিশনের জন্য আইদার তোমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হয়, নাহলে ওয়েভ লেন্থ বের করতে হয়, নাহলে ওয়েভ নাম্বার বের করতে হয় অ্যান্ড সো অন। ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে সবটাই ওয়েভ নাম্বারের টার্মসে এক্সপ্রেস করতে হয়। তো ওয়েভ নাম্বারের জন্য এক্সপ্রেস করলে কি হবে না, দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সেটাকে তোমার এই সি নিউ বার লিখতে হবে। তাহলে নিউ বার বা ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা পেতে গেলে এনার্জির সঙ্গে এইচসি দিয়ে ভাগ করতে হবে। সেই জন্য আমি এনার্জিকে এইচসি দিয়ে অলরেডি ভাগ করে এনার্জিটাকে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স লিখে রাখছি। সেটা কি লিখবো না, ভি প্লাস হাফ নিউ বার অসিলেটর। মানে ব্যাপারটা কি দেখো, এই যে এনার্জির এক্সপ্রেশনটা বেরিয়েছে তাকে তুমি এইচসি দিয়ে ভাগ করো, তাহলে এইচ এইচ কেটে চলে গেল, তাহলে নিউ বাই সি হয়ে গেল। আর নিউ বাই সি মান হচ্ছে নিউ বার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে তোমার অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। এবং নিউ বার অসিলেটর যদি লেখো তাহলে ওয়ান ওভার টু পাই রুট ওভার কে বাই মিউ হবে। আর নিউ বাই সি হয়ে যাচ্ছে, তাহলে নিউটা তুমি অলরেডি লিখেছিলে ওয়ান বাই টু পাই রুট ওভার কে বাই মিউ, এখানে হয়ে গেল ওয়ান বাই টু পাই সি রুট ওভার কে বাই মিউ। আচ্ছা, এবারে হারমোনিক অসিলেটরের জন্য তোমার ওই মানে আচ্ছা এখানে বলে দিই যে এক্ষেত্রে ইকুইপেস এনার্জি লেভেল পাবে তুমি। হারমোনিক অসিলেটরের জন্য তুমি ইকুইপেস এনার্জি লেভেল পাবে।
তখন এনার্জিটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স যখন লিখে রাখছো ভি প্লাস হাফ নিউ বার অসিলেটর এইটা, এবারে গাউসের এনার্জিটা ভি ইকুয়াল টু জিরোর জন্য এখানে ভাইব্রেশনাল কোয়ান্টামটা ভিটা কিন্তু জিরো থেকে স্টার্ট, 0 1 2 3 4 ডট 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 ডট। গাউসের এনার্জি অর্থাৎ ভি ইকুয়াল টু জিরো বসাতে হবে, সেটা কত, হাফ নিউ বার অসিলেটর, যেটাকে 0 পয়েন্ট ভাইব্রেশনাল এনার্জি বলা হচ্ছে। এবারে ভি এর ভ্যালু 1 2 3 4 ইত্যাদি যদি বসাও তাহলে এনার্জিগুলো কত কমে, 3 দিক এইচ নিউ বার অসিলেটর, 5 দিক নিউ বার অসিলেটর, 7 দিক নিউ বার অসিলেটর অ্যান্ড সো অন। আর স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল যদি তুমি দেখো তাহলে কি হচ্ছে, স্পেসিং বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেলস হচ্ছে যে নিউ বার মানে এতে মানে আমি ভি লেভেল এবং ভি প্লাস ওয়ান লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা আর কি, তাহলে সেটা কি হবে না, এনার্জিটা যখন ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভি প্লাস ওয়ান মাইনাস এনার্জিটা যখন ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভি, তাহলে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার যখন ভি তখন এনার্জিটা ভি প্লাস হাফ নিউ বার অসিলেটর, আর ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভি প্লাস ওয়ান হলে এখানে ভি এর জায়গায় ভি প্লাস ওয়ান বসিয়েছিল, ভি প্লাস 3/2 নিউ বার অসিলেটর বিয়োগ করলে নিউ বার অসিলেটর হলো। এবং পরিষ্কার দেখো যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা একটা কনস্ট্যান্ট কিছু, সেখানে বলা হচ্ছে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এনার্জি লেভেলস আর ইকুইপেস্ট। তাহলে তুমি এনার্জি এক্সপ্রেশন থেকে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করলে এবং দেখলে সেটা ইকুইপেস্ট হচ্ছে। এটা এই ছবিতে সেটা দেখানো হয়েছে যে আমি যদি বিভিন্ন এনার্জিগুলোকে দেখি ভি এর বিভিন্ন ভ্যালুর জন্য, ভি কত 0 1 2 3 ইত্যাদির জন্য এনার্জিগুলো হাফ নিউ বার অসিলেটর, 3/2 নিউ বার অসিলেটর, 5/2 নিউ বার অসিলেটর, 7/2 নিউ বার অসিলেটর অ্যান্ড সো অন। এটা আচ্ছা, এবারে সিলেকশন রুল ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর সেটা কি, ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। আচ্ছা, তার আগে এক কাজ করি, তাহলে এইটা এই পেজে যাওয়ার আগে তাহলে এই যতটুকু বললাম এইটা বেসিক্যালি হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরকে কোয়ান্টাম মেকানিকে ট্রিট করার পরে যে রেজাল্টটা তুমি মানে লাগবে আমার, সেই রেজাল্টটা এখানে বলে দিলাম। তাহলে এইটুকু যে বলা হলো এই পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে বলে না প্রথম, মানে আমি ডায়াটমিক মলিকিউলকে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর হিসেবে মডেল করছি। এবার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ক্লাসিক্যালি যদি তুমি দেখো সেটা হুকস ল ওবে করে, সেখান থেকে পোটেনশিয়াল এনার্জি পেয়ে গেলাম, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল এখান থেকে শোরিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করলাম, সলভ করলে এনার্জি আইগেন ভ্যালুস পেলাম। এনার্জি আইগেন ভ্যালুতে যে একটা প্রপার্টি যখন দেখছি তার ক্ষেত্রে একেবারে 0 পয়েন্ট এনার্জিটা 0 নয়, সেটা হাফ নিউ বার অসিলেটর, আর বাকি যে এনার্জি লেভেলসগুলো আছে তারা ইকুইপেস্ট হচ্ছে আর কি, সেই পর্যন্ত আমি দেখিয়েছি। ঠিক আছে, এবার বলো কারো কিছু অসুবিধা আছে কিনা এই পর্যন্ত। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? মানে এই পার্টিকুলার প্রবলেমটা কারা কোয়ান্টাম মেকানিক্যালি অলরেডি সলভ করেছে। হারমোনিক অসিলেটর প্রবলেম তো কোয়ান্টাম মেকানিক্যালি মোটামুটি 4th 5th সেমিস্টারের মধ্যে সলভ করে দেওয়া হয়। তাতে তুমি তো এই রেজাল্টগুলো তো এমনি কোয়ান্টাম মেকানিক্সেই এটা ছিল আর কি, সেটাই এখানে আরেকবার একটুখানি বলে নেওয়া হলো। আর এবার আমি স্পেকট্রোস্কোপিতে আসি। আচ্ছা, স্পেকট্রোস্কোপির জন্য প্রথমেই যেটা লাগে সেটা হচ্ছে সিলেকশন রুল। সিলেকশন রুল হচ্ছে ডেল্টা ভি প্লাস মাইনাস ওয়ান। তার মানে কি, পাশাপাশি দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে ট্রানজিশনটা ঘটবে, তাহলে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি কি হবে, ও দুটো পাশাপাশি লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ ছিল সেইটাই, তার নিউ বারটা হচ্ছে নিউ বার অসিলেটর। এখানে ফ্রিকোয়েন্সিটা অফ দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স কিন্তু সবসময় আমি লিখবো। তা দিস উইল বি ইন দ্য আইআর রিজিয়ন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেক্ট্রা, হেন্স vibrational spectroscopy is often called the IR spectroscopy. আচ্ছা, এবারে দেখো এই যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা কিন্তু অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়ে গেল। অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন আমি অলরেডি লিখে গিয়েছিলাম 1/2 পাই রুট ওভার অফ কে বাই মিউ। তাই এই এক্সপ্রেশন থেকে দেখা তুমি ফোর্স কনস্ট্যান্ট কেটা পেয়ে যাচ্ছ। ফোর্স কনস্ট্যান্ট কেটা হচ্ছে 4π² মিউ নিউ বার তার স্কোয়ার। দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দিস ইকুয়েশন। এটাই হচ্ছে তার মেজর অ্যাপ্লিকেশন। তাহলে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করে মেন যে কাজটা মানুষ করে সেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট বের করে, এবং ফোর্স কনস্ট্যান্ট এই ফর্মুলা থেকে বের করে ফেলতে পারলে তুমি যেটা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে একটা স্পেকট্রাল লাইন পাচ্ছ, এবং সেই স্পেকট্রাল লাইন না ব্যান্ড সেটা পরের কথা, মোদ্দা কথা হচ্ছে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পাচ্ছ, কারণ এনার্জি লেভেলগুলো ইকুইপেস। এটা মানে ব্যাপারটা হচ্ছে আমি পরে আসছি যে তুমি যে লেভেল থেকে ট্রানজিশনটা করো না কেন, 0 থেকে 1 হোক, 1 থেকে 2 হোক, বা 2 থেকে 2 হোক, 1 থেকে লাফিয়ে একবার 2 তে 5-এ চলে যেতে পারবে না, তো 1 থেকে 2-তেই যেতে হবে, বা 0 থেকে লাফিয়ে তো 4-এ চলে যেতে পারবে না, 0 থেকে 1-ই হবে। মানে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে ট্রানজিশন করছে,
এবং এনার্জি লেভেলগুলো ইকুইপেস বলে তুমি যে লেভেল থেকে ট্রানজিশনটা করো না কেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমার একই ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা ঘটবে এবং তুমি একটাই লাইন পাবে বা একটাই ব্যান্ড পাবে, সেটা হচ্ছে নিউ বার, এবং নিউ বার থেকে তুমি পোস্ট কনস্ট্যান্টটাকে বের করে ফেলতে পারছো। আর এখানে দু একটা কথাবার্তা একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে ভাইব্রেশনাল স্পেক্ট্রা কিন্তু একটা অ্যাবজর্পশন স্পেক্ট্রা, রোটেশনাল স্পেক্ট্রাও কিন্তু একটা অ্যাবজর্পশন স্পেক্ট্রা, কিন্তু ইলেকট্রনিক স্পেক্ট্রা সেটা অ্যাবজর্পশন স্পেক্ট্রা হতে পারে, এমিশন স্পেক্ট্রাও হতে পারে। আর তার কারণটা একটুখানি বোঝার চেষ্টা করে, এই যে রোটেশনাল স্পেক্ট্রা বা ভাইব্রেশনাল স্পেক্ট্রা অ্যাবজর্পশন স্পেক্ট্রা, তার কারণটা হচ্ছে যে মানে যখন অ্যাবজর্ব করছে সেই জায়গাটা তুমি দেখছো। আর এবারে অ্যাবজর্ব করে একটা লোয়ার ভাইব্রেশনাল থেকে আপার ভাইব্রেশনাল লেভেল বা লোয়ার রোটেশনাল লেভেল থেকে আপার রোটেশনাল লেভেলে গেল। এবারে রোটেশনালি বা ভাইব্রেশনালি এক্সাইটেড লেভেলে লাইফ টাইম যথেষ্ট বেশি। ওই সময়ের মধ্যে সে প্রচুর ধাক্কাধাক্কি করে, ধাক্কাধাক্কি করলে যে এনার্জিটাকে দিয়ে তুমি তাকে আপার লেভেলে পাঠালে, সে নিচে যখন নামবে, নিচে সে আর রেডিয়েশন ছেড়ে নামবে না, তার বদলে কি করবে না, সে বেসিক্যালি হচ্ছে ওই যেহেতু এক্সাইটেড লেভেলের লাইফ টাইমটা যথেষ্ট বেশি, ওই জায়গায় গিয়ে সে অন্যান্য মলিকুল বা সলভেন্টের সাথে ধাক্কাধাক্কি করে পুরো এনার্জিটাকেই হিট এনার্জি হিসেবে ডিসিপেট করে ফেলবে। সেটা তুমি এমিশনের জন্য কোনো ফোটন পাবে না বা কোনো লাইট পাবে না। সেই জন্য রোটেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, সেগুলো সব হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এখানে তোমার কোনো এমিশন হয় না। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি যদি ব্রডেনিং নিয়ে কথাবার্তা বলো, তাহলে রোটেশনাল স্পেক্ট্রা হচ্ছে লাইন স্পেক্ট্রা হয়, কিন্তু ভাইব্রেশন বা ইলেকট্রনিক স্পেক্ট্রা তাহলে ব্যান্ড স্পেক্ট্রা। এটা আমি পরে আরো ভালো করে আলোচনা করব। মানে ভাইব্রেশনের ক্ষেত্রে কি হয় যে কোনো দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে অনেক রোটেশনাল লেভেল থাকে, তাহলে V=0 লেভেলের মধ্যে অনেক রোটেশনাল লেভেল থাকে, V=1 লেভেলের মধ্যে প্রচুর রোটেশনাল লেভেল থাকে। এবারে যখন V=0 থেকে V=1 ট্রানজিশন ঘটছে, তখন বেসিক্যালি যেটা হচ্ছে V=0 যে কোনো রোটেশনাল লেভেল থেকে V=1 এর যে কোনো রোটেশনাল লেভেলে যাচ্ছে, সেই জন্য তুমি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পাচ্ছ না, বাট রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস পাচ্ছ। সেই কারণে তোমার ভাইব্রেশনাল স্পেক্ট্রা কিন্তু ব্যান্ড স্পেক্ট্রা হয়ে যাচ্ছে। ইলেকট্রনিক স্পেক্ট্রার ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন। ইলেকট্রনিক স্পেক্ট্রার ক্ষেত্রে দুটো ইলেকট্রনিক লেভেলের মধ্যে ভাইব্রেশনাল লেভেল আছে, আবার দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে যে রোটেশনাল লেভেল আছে। তাহলে কোনো একটা ইলেকট্রনিক লেভেল থেকে আরেকটা ইলেকট্রনিক লেভেলে ট্রানজিশন করছি যখন, তখন তার ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার বা রোটেশনাল কোয়ান্টাম নাম্বারের কিন্তু চেঞ্জ হচ্ছে। সেখানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইট পেয়ে তবে ইলেকট্রনিক ট্রানজিশনটা করবে সেরকম নয়, একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির লাইট পেলেই সে ট্রানজিশনটা করতে পারে। সেই জন্য তোমার এটাও ইলেকট্রনিক স্পেক্ট্রা হচ্ছে একটা ব্যান্ড স্পেক্ট্রা হচ্ছে। তো এই ইনফরমেশনগুলো মাথায় রাখবে যে ভাইব্রেশনাল রোটেশনাল স্পেক্ট্রা তার অ্যাবজর্পশন স্পেক্ট্রা, কিন্তু ইলেকট্রনিক স্পেক্ট্রা এমিশন স্পেক্ট্রা। রোটেশনাল স্পেক্ট্রা লাইন দেয়, ভাইব্রেশনাল স্পেক্ট্রা ব্যান্ড দেয়, আর ইলেকট্রনিক স্পেক্ট্রা তোমার ব্যান্ড দেয়। এটা মাথায় রাখবে অ্যাডিশনাল। আচ্ছা, এবারে এই যে তুমি সিম্পল হারমোনিক অসিলেটর মডেলে ভাইব্রেশনাল স্পেক্ট্রোস্কোপি বা আইএস স্পেক্ট্রোস্কোপি করলে তার মেজর অ্যাপ্লিকেশন এখানে বলে দিয়েছি ফোর্স কনস্ট্যান্ট বের করা, সেটা এখানে বলছি যে সেখানে এই যে এখানে এখানে বলে দিয়েছি এই যে মেজর অ্যাপ্লিকেশনের মধ্যে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দিস ইকুয়েশন। সেই মতো করে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম থাকবে, তোমার এই যেটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটাকে বলে দেবে, আর কোন পার্টিকুলার ডায়াটমিক মলিকুল সেটা তোমায় বলে দিচ্ছে, সেখান থেকে তুমি রিডিউস মাস বেস করে ফেলবে, করে এই ফর্মুলা বসাবে, করে ফোর্স কনস্ট্যান্টটা পেয়ে যাবে। আর এবারে কথা হচ্ছে এই যে এসএইচও মডেলটাকে করা হলো, এই এসএইচও মডেল দিয়ে মানে ব্যাপারটা সহজ এবং সাডেনলি ফোর্স কনস্ট্যান্টটা বের করা যাচ্ছে, কিন্তু এসএইচও মডেল দিয়ে না অনেক কিছুই অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারা যায় না। তিনটে মেজর জায়গা আছে যেটা তুমি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল দিয়ে এক্সপ্লেন করতে পারো না। আচ্ছা দেখো, এসএইচও মডেলে কি বলা হচ্ছে না, হুকস ল ওবে করে, অর্থাৎ তুমি ইকুইলিব্রিয়াম পজিশনটাকে যত বেশি স্ট্রেচ করে দাও না কেন, একটা রেস্টোরিং ফোর্স আসবে, সেটাকে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে তুমি একটা ডায়াটমিক মলিকুলের একটাকে তুমি শিয়ালদা আর একটাকে হাওড়া স্টেশনে তুমি নিয়ে চলে গেলে, হ্যাঁ, তাহলেও তুমি আশা করছো যে একটা এক্সট্রিমলি হাই রেস্টোরিং ফোর্স আসবে, তাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু তার মাঝে বন্ডটা ছিঁড়ে যাবে বা ব্রেক করে যাবে, সেই পসিবিলিটিটাই দেখো এসএইচও মডেলের ক্ষেত্রে নেই। যদি ভেঙে যায়, ভেঙে গেলে তো এনার্জিটা কি হয়ে যাবে, পুরোটাই টানচেখানা এনার্জি হয়ে যাবে। টানচেখানা এনার্জিতে কন্টিনিউয়াস কোয়ান্টিটি, তার মানে এই যে ডিসক্রিট ভাইব্রেশনাল লেভেলগুলো পাচ্ছ ওগুলো কন্টিনিউয়াস হয়ে যাবে, সেটা তুমি দেখতে পাচ্ছ না। তার মানে লিনিয়ার এসএইচও মডেল ক্যানট প্রোভাইড দ্য পসিবিলিটি অফ মলিকুলার ডিসোসিয়েশন। লিনিয়ার এসএইচও মডেলে যে ডিসোসিয়েশন হতে পারে সেই পসিবিলিটি নেই। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে আমি যেটা দেখলাম যে তোমার এসএইচও মডেলে যদি ভাইব্রেশন বা আইআর স্পেকট্রোস্কোপি করা হয় তাহলে একটাই ব্যান্ড পাওয়া যায় 0 থেকে 1 এ ট্রানজিশনের জন্য। এবারে কথাটা হচ্ছে যে এসএইচও মডেলে এনার্জি লেভেলগুলো হচ্ছে ইকুইপেস্ট, তো এনার্জি লেভেলগুলো যদি ইকুইপেস্ট হয় এবং অ্যাট দ্য সেম টাইম সিলেকশন রুলটা যে ডেল্টা ভি ইকুয়াল টু +-1, অর্থাৎ
0 থেকে 1-এ ট্রানজিশনটা ঘটবে, 1 থেকে 2-তে ঘটবে, 2 থেকে 3-তে ঘটবে, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এনার্জি গ্যাপগুলো এক্স্যাক্টলি একই, সেগুলো প্রত্যেক ক্ষেত্রে একটাই তুমি ব্যান্ড পাচ্ছ। কিন্তু যদি সিলেকশন রুলটা কিছুটা রিল্যাক্স হয়ে যেত, অর্থাৎ ডেল্টা ভি ইকুয়াল টু +-1 এর সাথে সাথে +-2, +-3 ইত্যাদি হতে পারতো, অর্থাৎ 0 থেকে 1, 0 থেকে 2, 0 থেকে 3, হ্যাঁ, এই ট্রানজিশনগুলো যদি ঘটতে পারতো, তাহলে কি হতো? তাহলে তুমি দেখতে পেতে যে সকাল যে ফান্ডামেন্টাল ব্যান্ড যেটা তুমি যে ফ্রিকোয়েন্সিতে পেলে তার প্রায় দ্বিগুণ, প্রায় 3 গুণ, প্রায় 4 গুণ এরকম ফ্রিকোয়েন্সিতে আরো বেশ কিছু কিছু উইক ব্যান্ড তুমি দেখতে পাবে। আর এই যে ট্রানজিশন যেটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল ব্যান্ডের যে ফ্রিকোয়েন্সি, তার প্রায় ইন্টিগ্রাল মাল্টিপলে তুমি যে আরো কিছু উইক ব্যান্ড দেখতে পাচ্ছ, তাদেরকে বলা হয় হচ্ছে তোমার ওভারটোনস। এই এসএইচও মডেলে ওভারটোনস পাওয়ার যে মানে এক্সিস্টেন্সের যে কোনো পসিবিলিটি, সেইটা কিন্তু নেই। তার মানে এসএইচও মডেল ক্যানট এক্সপ্লেন দ্য পসিবিলিটি অফ এক্সিস্টেন্স অফ ওভারটোনস। আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি যদি লো টেম্পারেচার, ঠিক আছে, যদি টেম্পারেচার সামান্য বেশি করো, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে ফান্ডামেন্টাল বা ওভারটোনস গুলো পাচ্ছ না, তার থেকে সামান্য সামান্য কম ফ্রিকোয়েন্সিতে আরো কিছু কিছু ব্যান্ড দেখতে পাওয়া যায়, এবং সেই ব্যান্ডগুলো দেখতে পাওয়া যাবে তখনই যখন টেম্পারেচারটা সাফিসিয়েন্ট হাই। এটাকে বলা হয় হট ব্যান্ড। মানে তারা ফান্ডামেন্টাল ব্যান্ডটা যা ফ্রিকোয়েন্সিতে পেয়েছে তার থেকে সামান্য কম ফ্রিকোয়েন্সিতে কয়েকটা তুমি ছোট মানে উইক ব্যান্ড দেখতে পাচ্ছ, বা ফার্স্ট ওভারটোন যেখানে পাচ্ছ তার থেকে সামান্য কম কম ফ্রিকোয়েন্সিতে কতগুলো তুমি উইক ব্যান্ড দেখতে পাচ্ছ। তাহলে এগুলোকে বলা হয়, এবং এগুলো তোমার মানে দেখতে পাওয়া যাবে বা বুঝতে পারা যাবে তখনই যখন টেম্পারেচার সাফিসিয়েন্টলি হাই। তাই এদেরকে বলা হয় হচ্ছে হট ব্যান্ডস। এবং এই তোমার এসএইচও মডেল ক্যানট এক্সপ্লেন দ্য পসিবিলিটি অফ এক্সিস্টেন্স অফ হট ব্যান্ডস। তাহলে দেখো, তাহলে এসএইচও মডেলের 3টে মেজর লিমিটেশন যেটা পরীক্ষায় খুব দেয়। একটা হচ্ছে এসএইচও মডেল থেকে মলিকুলার ডিসোসিয়েশন এক্সপ্লেন করা যায় না। এসএইচও মডেল দিয়ে তুমি ওভারটোনসের এক্সিস্টেন্স এক্সপ্লেন করতে পারবো না। আর এসএইচও মডেল দিয়ে তুমি হট ব্যান্ডের এক্সিস্টেন্স এক্সপ্লেন করতে পারবে না। তাহলে দেখো, তাহলে এসএইচও মডেল থেকে যেটা করতে পারা গেল, ফোর্স কনস্ট্যান্টটা বের করতে পারা গেল, কিন্তু তার সঙ্গে সঙ্গে এর অনেক তোমার লিমিটেশন আছে, এবং সেই লিমিটেশনগুলো ওভারকাম করার জন্য তোমাকে যেতে হবে হারমোনিক অসিলেটর থেকে তোমাকে সরে গিয়ে অ্যান হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যেতে হবে, বা মোস অসিলেটরের ক্ষেত্রে তোমার যেতে হবে। ঠিক আছে, মোস অসিলেটরে আমি ঢুকবো। তো দেখো, তাহলে এসএইচও মডেলে যে ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি বা আইগার স্পেকট্রোস্কোপি, সেই যে পুরোটা আমাদের এখানে বলে ফেললাম, তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলে নাও। কোনো অসুবিধা আছে? দেখে না একটুখানি, আমি যেটা মুখে বলেছি সেগুলি লেখা আছে, ঠিক আছে? সবাই বুঝেছো? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? সে কি রে, কেউ দেখতে পাচ্ছে না? আরে কেউ দেখতে পাচ্ছেন না স্ক্রিন? হ্যালো, কেন নেট তো ভালো আছে, এটা দেখে নিতে আরেকবার। আমি তো আরেকবার দেখে নিচ্ছি। দেখ এখন, ঠিক আছে। আচ্ছা, চল। তাহলে এই যে এসএইচ মডেলের এতগুলো লিমিটেশন পাওয়া গেল, সেগুলোকে ওভারকাম করার জন্য আমাকে অ্যানহারমোনিক অসিলেটর মডেল বা মোস অসিলেটর মডেলে যেতে হবে। আচ্ছা, তাহলে মোস অসিলেটর বা অ্যানহারমোনিক অসিলেটর মডেলে যাওয়ার জন্য তুমি প্রথমে কতগুলো জিনিস দেখো, মানে ফিজিক্যালি তুমি ব্যাপারটাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করো। আচ্ছা, রিয়েলিস্টিক পোটেনশিয়ালটা কি কি প্রপার্টি থাকা উচিত সে একটু বোঝার চেষ্টা করা যায়। রিয়েলিস্টিক পোটেনশিয়ালটা কি কি প্রপার্টি থাকা উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, যদি মলিকুলার ডিসোসিয়েশন হয়,
তাহলে কি হবে? বন্ডটা তো ছিঁড়ে গেল, বন্ডটা ছিঁড়ে যাওয়ার পরে আর কোনো রেস্টোরিং ফোর্স আসবে না, আর কোনো রেস্টোরিং ফোর্স না থাকলে পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা। তো প্রথমে হচ্ছে এই জিনিসটা দরকার যে হয় আর মাঝ গ্রেটার দেন R0, then VR should become constant. As at this situation, the bond dissociates and there is no restoring force. Restoring force থাকলে তবেই তো পোটেনশিয়াল এনার্জি থাকছে। এবার যদি ডিসোসিয়েট করে যায়, কোনো রেস্টোরিং ফোর্স থাকছে না, এখানে পোটেনশিয়াল এনার্জিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তখন তুমি যদি তাকে আরো সরাও, মানে ডিসোসিয়েট করে যাওয়ার পরে আরো যদি তুমি সরাও, এটা ফ্রি পার্টিকেলের মতো, তার জন্য তোমার পোটেনশিয়াল এনার্জির কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আর যখন টেন্স টু ইনফিনিটি, সেটা তোমার ওই কনস্ট্যান্ট হয়ে যাওয়া উচিত পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে সবাই সিম্পল হারমোনিক অসিলেটরের মতো বিহেভ করে। তাহলে নিয়ার দ্য ইকুইলিব্রিয়াম জিওমেট্রি দ্য অসিলেটর ক্যান বিহেভ অ্যাজ এ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। আর ইফ ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন ইজ নট ভেরি স্মল, তখন দুটো সিচুয়েশন থাকে। একটা আমি বললাম যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে খুব কম, তখন SH এর মডেলে। আর যদি খুব খুব বেশি, তখন ডিসোসিয়েট করে যাচ্ছে। কিন্তু যদি এরকম হতো যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম নয়, তখন এবারে কি হয়, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দুদিকটা সিমেট্রিক ছিল, x = 0 অ্যাবাউটে বা r = r0 অ্যাবাউটে, দুদিকটা একই রকম ভাবে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখতে পাওয়া যায় যে কম্প্রেশনটা বা কন্ট্রাকশন যেটা হচ্ছে রিকোয়ার্স মোর এনার্জি দ্যান স্ট্রেচিং, সেই জন্য কন্ট্রাকশনের দিকটা হচ্ছে অনেক বেশি স্টিফ হবে। তাহলে এই তিনটে ইম্পর্টেন্ট প্রপার্টি রিয়েলিস্টিক যে পোটেনশিয়ালটা তার মধ্যে থাকতে হবে। মানে ব্যাপারটা কিরকম দেখো, দেখো এই যে কালো যে লাইনটা, সেটা হচ্ছে SH এর জন্য। হ্যাঁ, এইটা দিয়ে তো তুমি সবকিছু এক্সপ্লেন করতে পারলে না। সেই জন্য ডায়াটমিক মলিকুলকে তুমি এই যে সিম্পল হারমোনিক অসিলেটরের মতো করে ভাবছো, এটা ভাবাটা ঠিক হচ্ছে না। কারণ পোটেনশিয়াল এনার্জির যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের মধ্যে কিছু গন্ডগোল আছে। প্রথম কথা হচ্ছে যে যদি পোটেনশিয়াল এনার্জিটা দেখো আর 12 সাথে সাথে পোটেনশিয়াল বেরিয়ে যাচ্ছে, তবে সে কখনোই ডিসোসিয়েট করছে না। ডিসোসিয়েট করবে যখন সেটা স্যাচুরেট করে যাবে। তাহলে এইখানে এই আর যখন অনেকটা বড়, তখন এটা স্যাচুরেট করে যাওয়া উচিত। আচ্ছা, ইকুইলিব্রিয়াম পজিশনের কাছাকাছিতে সেটা SHO এবং অ্যানহারমোনিক সেটা ম্যাচ করে যাওয়া উচিত। এবং দেখো তার থেকে যদি ডিসপ্লেসমেন্টটা একটু বেশি করো তুমি, তাহলে খেয়াল করে দেখো যে তোমার ধরো আমি বললাম আর মানে R0 + x, এখানে R0 - x, আমি মানে R0 থেকে কিছুটা বেশি ডিসপ্লেসমেন্ট করেছি। দেখো SHO মডেল যদি তুমি কনসিডার করতে, তাহলে কম্প্রেস করাও যাক, স্ট্রেচ করাও যাক, একদম সিমেট্রিক। কিন্তু অ্যানহারমোনিক অসিলেটরে বা রিয়েলিস্টিক সিচুয়েশনে কি হওয়া উচিত, যে যখন তোমার স্ট্রেচ করছো, বন্ডটা একটা সময় পরে কি হচ্ছে, ভেঙে যাওয়ার চেষ্টা করবে বলে, তাহলে যে অনুযায়ী SHOর ক্ষেত্রে যত র্যাপিডলি পোটেনশিয়াল এনার্জিটা বাড়া উচিত ছিল, এখন পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, বাড়ছে না, তার বদলে কমছে। মানে যতখানি বাড়া উচিত ততখানি কমে গেছে। কিন্তু কম্প্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে, যখন মলিকুলটাকে কম্প্রেস করে খুব কাছাকাছি দিয়ে চলে আসার চেষ্টা করবে, তখন এই দুটো যে অ্যাটম, তাদের মধ্যে ইলেকট্রিক রিপালশন হবে। ইলেকট্রিক রিপালশনের জন্য কি হবে, পোটেনশিয়াল এনার্জিটা র্যাপিডলি বেড়ে যাওয়ার চেষ্টা করবে। সেই জন্য দেখো যে SHO মডেলে R = R0 অ্যাবাউটে যদি দেখো, R0 + x এবং R0 - x এ পোটেনশিয়াল এনার্জিটা একই ছিল। কিন্তু যখন তুমি এতে চলে আসছো, যখন তুমি রিয়েলিস্টিক সিচুয়েশনে চলে আসছো, তখন দেখো কম্প্রেশনের ক্ষেত্রে এনার্জিটা বেশি আর স্ট্রেচিং এর জন্য এনার্জিটা কম। সেক্ষেত্রে কম্প্রেশন রিকোয়ার্স মোর এনার্জি দেন স্ট্রেচিং। তা তিনটে রিয়েলিস্টিক পোটেনশিয়ালটা তিনটে ইম্পর্টেন্ট ফিচার থাকা উচিত। ইকুইলিব্রিয়াম জিওমেট্রির কাছে হচ্ছে SHOর মতো, মানে ½ মতো। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটু ডিসপ্লেসড হয়ে গেলে হচ্ছে এই কম্প্রেশনের দিকটা মোর স্টিপার হবে, স্ট্রেচিং এর দিকে যেটা কম হবে, কম্প্রেশন দিকটা মোর এনার্জি দেন স্ট্রেচিং। আর তারপরে যখন তুমি এতে চলে আসছো, আরটা যখন মাঝ গেটার R0 হয়ে যায়, তখন সে ডিসোসিয়েট করে গেছে। আচ্ছা, এবারে এখানে দেখো কতগুলো পয়েন্ট, যে এই যে এনার্জিটা পেলে সে ডিসোসিয়েট করে, তাকে বলে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। মানে দেখো এই যে এখানে R = R ইকুইলিব্রিয়ামে এনার্জিটাকে 0 ধরে নাও, যখন আরটা যথেষ্ট বেশি হয়ে গেল, পোটেনশিয়াল যদি কনস্ট্যান্ট হয়ে গেছে, তখন এনার্জি কিন্তু ডি ইকুইলিব্রিয়াম হয়। তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাট R টেন্ডস টু ইনফিনিটি মাইনাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট R = R ইকুইলিব্রিয়াম, এই ডিফারেন্সটা ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে তুমি জানো যে একটা 0 পয়েন্ট এনার্জি থাকে। মানে হারমোনিক অসিলেটর বলো বা অ্যানহারমোনিক অসিলেটর বলো, দুজনের ক্ষেত্রেই না একটা মিনিমাম পসিবল এনার্জি থাকে, যেটা 0 পয়েন্ট এনার্জি। তাহলে তুমি যখন স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি ক্যালকুলেট করবে, তখন তো এই যে 0 পয়েন্ট এনার্জি, এটা এতখানি পরিমাণ এনার্জি তো তার অলরেডি সিস্টেমটার মধ্যে আছেই, তো তোমাকে দিতে হবে কতটা,
ডি ইকুইলিব্রিয়াম থেকে ওই যে মিনিমাম এনার্জি এটা অলরেডি আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে পেয়ে যাবে D0। D0টাকে বলা হবে 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি অর দ্য স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি। মানে বন্ড ডিসোসিয়েট করতে গেলে তোমার ডি ইকুইলিব্রিয়াম দেওয়ার দরকার নেই, D0 দিলেই তোমার চলবে। এবং ছবিতে ডি ইকুইলিব্রিয়াম কোনটা এবং D0 কোনটা তুমি পরিষ্কার বুঝতে পারছো। মানে এইটুকু হচ্ছে 0 পয়েন্ট এনার্জি, D0টা হচ্ছে এই ডি ইকুইলিব্রিয়াম মাইনাস হচ্ছে এপসাইলন 0 এইটা বা E0। তাহলে দেখো, তাহলে যেটা অ্যানহারমোনিক অসিলেটর বা মোস অসিলেটর মডেলটা আমি আসবো, তাহলে আমি প্রথমে কি টাইপের অ্যানহারমোনিক অসিলেটর সেটাকে না কিছু ভেবে আমি জাস্ট ভাবলাম যে রিয়েলিস্টিক পোটেনশিয়ালটা কেমন হওয়া উচিত, হ্যাঁ সেটা বললাম। এবারে দেখতে হবে যে যে এমন একটা পোটেনশিয়ালের ফর্ম নিতে হবে যাতে করে এই যে তিনটে ফিচার, এই তিনটে ফিচার আছে। আর টেন্ডস টু ইনফিনিটি হলে একটা কনস্ট্যান্ট হয়ে যেতে হবে, আর ইকুইলিব্রিয়াম জিওমেট্রি খুব কাছাকাছি থাকলে হচ্ছে এটা হারমোনিক অসিলেটরের মতো বিহেভ করবে, আর যদি তোমার মাঝামাঝি কিছু একটা হয় তাহলে কম্প্রেশন রিকোয়ার্স মোর এনার্জি দ্য স্টিচিং, অর্থাৎ এই R=R0 অ্যাবাউট দিকে সিমেট্রিক নেচারটা গেলে সেটা হবে না, কম্প্রেশনের দিকটা স্টিপলি বাড়বে কিন্তু স্ট্রেচিং এর দিকটা হচ্ছে আস্তে 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 স্লো হয়ে যাবে। এবং এই তিনটে ফিচারই আছে এরকম একটা পোটেনশিয়াল হচ্ছে মোর্স পোটেনশিয়াল, মোর্স পোটেনশিয়াল, মোর্স পোটেনশিয়াল। আচ্ছা, মোর্স পোটেনশিয়ালের ফর্মটা কি না, VR = D ইকুইলিব্রিয়াম ইন্টু 1 মাইনাস e⁻⁻ বিটা R-R0 পুরোটা স্কোয়ার। যেখানে এই এক্সপ্রেশনটা আবার দেখো, D ইকুইলিব্রিয়াম ইন্টু 1 মাইনাস e⁻⁻ বিটা R-R0 পুরোটা স্কোয়ার, যেখানে ডি ইকুইলিব্রিয়ামটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এটা কি করে বলছি সেটা আমি আলোচনা করে দিচ্ছি। R0 হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, আর বিটা হচ্ছে একটা প্যারামিটার দ্যাট ডিপেন্ডস অন দ্য ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ দ্য ফোর্স কনস্ট্যান্ট। সেটা কি করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো পরিষ্কার, যখন R টেন্ডস টু ইনফিনিটি মানে আরটা যখন মাঝ গ্রেটার দ্যান R0, আরটা মাঝ গ্রেটার দ্যান R0 মানে R-R0 টেন্ডস টু ইনফিনিটি, তাহলে e⁻⁻∞ হয়ে যাচ্ছে, সেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ভিআরটা তখন ডি ইকুইলিব্রিয়ামের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটা আর এটা আর একটা হচ্ছে যখন যখন বললাম এই যে আরটা যখন মাঝ গ্রেটার দ্যান R0, অর্থাৎ যেটা বললাম যে R-R0 যখন টেন্ডস টু ইনফিনিটি, তখন এই পার্টটা হচ্ছে 0 হয়ে গেল বলে এটা ডি ইকুইলিব্রিয়াম হলো। আর একটা জিনিস এখানে বলে নেওয়া উচিত ছিল যে ভিটা যখন R=0 তখন কিন্তু তখন পরিষ্কার 0 বেরোচ্ছে, কারণ এখানে যদি আরটা 0 নয়, আর যখন আরটা 0 না, আরটা যখন R0 ইকুইলিব্রিয়াম জিওমেট্রি যখন আরটা R0 হলে কি হচ্ছে, এই পার্টটা তোমার 0 হয়ে গেছে, e⁻0 মানে 1, 1 - 1 মানে 0 হয়ে যাচ্ছে। তার মানে আর যখন টেন্ডস টু ইনফিনিটি সেটা ডি ইকুইলিব্রিয়াম, আর যখন R0 তখন 0, তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিতে কি হয়, মানে ভি অ্যাট আর টেন্ডস টু ইনফিনিটি মাইনাস ভি অ্যাট R=R0, এই যে ডিফারেন্সটা সেটা পরিষ্কার ডি ইকুইলিব্রিয়াম হয়ে গেল, তাহলে এইটাই হয়ে যাচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তার মানে এই যে পোটেনশিয়ালটা, সেই পোটেনশিয়ালের মধ্যে কিন্তু ওই ফর্মটা আছে, R=R0 ওটা তোমার পোটেনশিয়াল এনার্জিটা 0 হয়ে যাচ্ছে, আর যখন মাঝ গ্রেটার দ্যান R0 তখন সেটা ডি ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে। এর যে ডিফারেন্সটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। আচ্ছা, সেকেন্ড ব্যাপারটা দেখো, ধরো R-R0 তুমি এক্স ভেবে নাও, তাহলে ভিএক্সটা কি হবে, ডি ইকুইলিব্রিয়াম ইন্টু 1 মাইনাস e⁻⁻ বিটা এক্স তার স্কোয়ার, মানে R-R0 তুমি এক্স ভাববে। তাহলে এবারে দেখো ডি ইকুইলিব্রিয়াম 1 - 2 ইন্টু e⁻⁻ বিটা এক্স প্লাস e⁻2 বিটা এক্স, মানে স্কোয়ার করলে তুমি a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা তুমি ফেললে। আচ্ছা, এবারে জানো এই তুমি জানো যে e⁻⁻x এর এক্সপানশন তোমার জানা আছে, মানে তুমি জানো যে e⁻⁻x এর এক্সপানশনটা কত হয়, 1 - x প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, এইটা ঠিক আছে। তো দেখো, তাহলে এখানে তুমি যখন 1 - e⁻⁻ বিটা এক্স স্কোয়ার করছো, তখন 1 - 2 ইন্টু e⁻⁻ বিটা এক্স প্লাস e⁻2 বিটা এক্স স্কোয়ার করলে মানে এই e⁻ বিটা এক্সটাকে তুমি এই ইকুয়েশন অনুযায়ী এই যে ফর্মুলা অনুযায়ী তুমি এক্সপান্ড করলে, তাহলে 1 - বিটা এক্স
প্লাস বিটা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস বিটা কিউব এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল পর ডট 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 ডট। আর ই টু দি পাওয়ার মাইনাস 2 বিটা এক্সকেও ঠিক একই রকমভাবে এক্সপান্ড করলে 1 মাইনাস 2 বিটা এক্স প্লাস 4 বিটা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 8 বিটা কিউব এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। তাহলে এবার এখানে কি হচ্ছে দেখো, তুমি যখন লিখছো 1 মাইনাস 2 প্লাস 2 বিটা এক্স মাইনাস এখানে 2 ফ্যাক্টোরিয়াল 2 কেটে গিয়ে বিটা স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 3 ফ্যাক্টোরিয়ালের সঙ্গে 2 গুণ করলে তোমার 1 এর 3 হয়ে গেল, তাহলে বিটা কিউব এক্স কিউব বাই 3 মাইনাস ডট ডট ডট। আর এখানে থেকে যাচ্ছে কত 1 মাইনাস 2 বিটা এক্স প্লাস 2 বিটা স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 8 বাই 6 মানে 4 এর 3 মাইনাস 4 বাই 3 বিটা কিউব এক্স কিউব ডট 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 ডট। কি হলো দেখো, এই 1 1 আর মাইনাস 2 কেটে গেল, 2 বিটা এক্স মাইনাস 2 বিটা এক্স কেটে চলে গেল, তারপরে রইল কত বিটা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বিটা কিউব এক্স কিউব। তার মানে ভিএক্স এর যে এক্সপ্রেশনটা বেরোচ্ছে দেখো, সেটা ডি ইকুইলিব্রিয়াম ইন্টু বিটা স্কোয়ার এক্স স্কোয়ার মানে বিটা কিউব এক্স কিউব, তার সঙ্গে অনেক কারেকশন টার্ম থাকছে। আর এবারে কথাটা হচ্ছে যে যখন তুমি এই এক্সটা সাফিসিয়েন্টলি ছোট নেবে তখন কি যে হায়ার অ্যান্ড হায়ার টার্মগুলো তুমি ইগনোর করবে, সেই জন্য আমি এর পরের টার্মগুলোকে নিই, মানে আপ টু এক্স কিউব পর্যন্ত টার্মটাকে নিয়েছি। কারণ আর মাইনাস আর জিরো যখন নেবে তুমি, এটা ইকুইলিব্রিয়াম ডিসপ্লেসমেন্টটা সামান্য বেশি, মানে যখন হবে তখন তো এটা নিচ্ছ। তাহলে এবারে দেখো যে যদি এমন হতো যে ইকুইলিব্রিয়াম পজিশন ডিসটেন্স সত্যি সত্যি অনেক অনেক কম, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই যে এক্স স্কোয়ার এক্স কিউবের মধ্যে আবার এক্স কিউবটাকে তুমি ইগনোর করতে পারো, মানে এক্সটা যদি খুব ছোট হয়ে যায় তাহলে এক্স স্কোয়ারের তুলনায় এক্স কিউব কি হবে, আরো ছোট হয়ে যাবে, তাহলে এক্স কিউব কন্টিনিউটা তুমি কন্টিনিউ টার্মটা তুমি বাদ দিলে, তাহলে ভিএক্সটা কত হলো ডি ইকুইলিব্রিয়াম বিটা স্কোয়ার এক্স স্কোয়ার হলো। দেখো, আর যখন এক্সটা মাঝ লেস দ্যান 1 তখন ভিএক্সটা হয়ে গেল ডি ইকুইলিব্রিয়াম বিটা স্কোয়ার এক্স স্কোয়ার। এবার ডি ইকুইলিব্রিয়াম বিটা স্কোয়ারটা একটা কনস্ট্যান্ট, তাকে তুমি ধরে নাও হাফ কে, এটা হয়ে গেল হাফ কে এক্স স্কোয়ার। দেখো, এটা সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য যেমন পোটেনশিয়ালটা হয় তুমি এক্স্যাক্টলি সেটাতে। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স ছিল কি বলেছিলাম, যে যখন ইকুইলিব্রিয়াম পজিশনে তুমি কাছাকাছি থাকছো তখন পোটেনশিয়াল এনার্জিটা সিম্পল হারমোনিক অসিলেটরের মতো, তুমি দেখো সিম্পল হারমোনিক অসিলেটরের মতো পরিষ্কার দেখতে পাচ্ছ। এখানে হাফ কেটা হচ্ছে ডি ইকুইলিব্রিয়াম ইন্টু বিটা স্কোয়ার, সেখান থেকে বিটাটা হয়ে করে ফেললে কে বাই 2 ইন্টু ডি ইকুইলিব্রিয়াম টু দি পাওয়ার হাফ। দেখো আমি বলেছিলাম না, বিটা একটা প্যারামিটার যেটা ফোর্স কনস্ট্যান্ট এবং ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জির উপর ডিপেন্ড করে, তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবে। মানে কি হলো যে নিয়ার দ্য ইকুইলিব্রিয়াম জিওমেট্রি এই যে মোটস পোটেনশিয়াল যেটা বলেছি সেটা সিম্পল হারমোনিক অসিলেটরের মতো দেখতে হয়ে যাচ্ছে। আর এবারে ডিসপ্লেসমেন্টটা কিন্তু অত ছোট না হয় তখন কি করতে হবে, তখন হচ্ছে এই যে প্রথম টার্মটার পরে সেকেন্ড টার্মটাও রেখে দিলাম, সেকেন্ড টার্মটা আমি রেখে দিয়েছি। আচ্ছা, প্রথম টার্মটা তো হাফ কে এক্স স্কোয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের মতো, আর পরের টার্মটা যেমন আছে আছে। আচ্ছা, এবারে দেখো যখন এক্সটা গ্রেটার দ্যান 0, অর্থাৎ আরটা গ্রেটার দ্যান আর জিরো, আর মাইনাস আর জিরো তো এক্স, তাহলে আরটা যদি গ্রেটার দ্যান আর জিরো হয় অর্থাৎ এক্সটা পজিটিভ হয়, তাহলে এখানে কি হচ্ছে এক্স কিউবটা পজিটিভ হয়ে গেল। হ্যাঁ, এক্স যখন পজিটিভ এক্স কিউবটা পজিটিভ হয়ে গেল, কিন্তু আগে একটা মাইনাস সাইন আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হলো, এস এইচ যদি যা হয় তার তুলনায় কমে গেল। আবার এক্স যদি নেগেটিভ হয়ে যেত অর্থাৎ আর লেস দ্যান আর জিরো হতো, তার নেগেটিভ জিনিসের কিউব করলে আবার নেগেটিভ হলো, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল, তখন কি হচ্ছে না ভিএক্সটা সিম্পল হারমোনিক অসিলেটর থেকে বেশি হয়ে যাচ্ছে। যখন এক্সটা নেগেটিভ তখন আর মাইনাস আর জিরোটা কন্ট্রাকশন হচ্ছে আর কি। হ্যাঁ, এইটা যখন হবে তখন ভিএক্সটা গ্রেটার দেন এসএইচ সেটা হয়ে যাচ্ছে। এবার কি হলো দেখো, তাহলে এই যে তোমার আমি যেটা করলাম যে অ্যানহারমোনিক অসিলেটর বা মোস অসিলেটরের ক্ষেত্রে, অ্যানহারমোনিক অসিলেটরের ক্ষেত্রে টিপিক্যাল অ্যানহারমোনিক অসিলেটরে কি কি প্রপার্টি থাকা উচিত, মোস অসিলেটরের ক্ষেত্রে সেই প্রপার্টিগুলো আছে। তাহলে মোস অসিলেটরটা কি তার প্রত্যেকটা টার্মের মানে বুঝিয়ে দিয়ে তারপর আমি দেখালাম যে হ্যাঁ সত্যি সত্যি আর যখন টেন্স টু ইনফিনিটি পোটেনশিয়াল কনস্ট্যান্ট হচ্ছে, আর যখন ইকুইলিব্রিয়াম জিওমেট্রি খুব কাছে তখন সেটা এসএইচ মডেলটাকে ওবে করছে, আর ফাইনালি যদি ইকুইলিব্রিয়াম পজিশন ডিসপ্লেসমেন্টে একটু বেশি হয়ে যায় তখন কম্প্রেশন বিকজ মোর এনার্জি দেন স্ট্রেচিং, অর্থাৎ কম্প্রেশনের ক্ষেত্রে এসএইচ থেকে যে পোটেনশিয়াল এনার্জি হয় তার তুলনায় বেড়ে যাবে, আর স্ট্রেচিং এর ক্ষেত্রে এসএইচ থেকে যে পোটেনশিয়াল এনার্জি হয় তার তুলনায় জিনিসটা কমে যাবে। যতটুকু বললাম পরিষ্কার তোমাদের কাছে, এই পার্টটা পরিষ্কার? এটা খুব ভালো করে দেখবে যে এটা খুব লজিক্যালি বলেছি যে যে আমি কেন মোর পোটেনশিয়ালটাকে নিলাম, যে ওই পোটেনশিয়ালের মধ্যে আমার যা যা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো আছে আর কি। তো ভালো, তাহলে এবারে মোস অসিলেটরের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শোরিঞ্জার ইকুয়েশন লিখে ফেলো। কাইনেটিক এনার্জি পার্টটা ওই একই আছে, মাইনাস এইচ কস স্কয়ার বাই টয়েস মিউ ডিটু বাই ডিএক্স স্কয়ার।
প্লাস পোটেনশিয়াল এনার্জিটা ডি ইকুইলিব্রিয়াম ইন্টু 1 মাইনাস কে টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স প্লাস স্কোয়ার ইন্টু সাই এক্স ইকুয়াল টু ই সাই এক্স। আর এই যে পার্টিকুলার প্রবলেমটা সেটা এক্সাক্টলি সলভ করা যায়, কিন্তু সেটা প্রচন্ড কঠিন। আর একটা পার্টারবেশন সিরিজেও এটা সলভ করতে পারা যায়, কিন্তু আমাদের কোয়ান্টাম মেকানিক্সও এটা নয়, এটা তো তোমার স্পেকট্রোস্কোপি। সেখানে আমি সলিউশনটা কেমন করে কি করতে হয় সব দেখাবো না, যে ফাইনাল রেজাল্ট সেটাই চলে এলাম। ফাইনাল রেজাল্ট হচ্ছে এনার্জি আইগেন ভ্যালুসটা সেটা হয়ে যাচ্ছে, যদি সেন্টিমিটার ইনভার্স ইউনিটে করো তাহলে ভি প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ প্লাস স্কোয়ার এক্স ইজ নিউবার অসিলেটর। এখানে এক্স এটা হচ্ছে অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট, যার ভ্যালুটা 0. অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট যার ভ্যালুটা টিপিক্যালি হচ্ছে 0.01 এই অর্ডারে, মানে 1/100 এরকম একটা অর্ডারে। তাহলে দেখো এই এনার্জি এক্সপ্রেশনটা পেতে, মানে এসএইচ এর জন্য যে এনার্জি এক্সপ্রেশনটা পেতে তার থেকে একটা কারেকশন আসছে, এবং পরিষ্কার দেখো যে কারেকশনটা এক্স ইটা যেহেতু 0.01 মানে 1/100, তার মানে এই কারেকশনের ম্যাগনিটিউডটা কিন্তু অনেক কম হবে, মানে প্রথমটার তুলনায় কারেকশন ম্যাগনিটিউডটা কম হবে, কারণ এক্স ই একটা আছে, এক্স এর ভ্যালুটা 1/100। কিন্তু এটা ইম্পর্টেন্ট, প্রথম টার্মটা ভি প্লাস হাফ দিয়ে আসছে, পরের টার্মটা ভি প্লাস হাফ প্লাস স্কোয়ার দিয়ে আসছে, সেখানে ভাইব্রেশন কোয়ান্টামটা যদি খুব বেশি হয়ে যায় তখন কিন্তু কারেকশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়বে। এমনি ভিটা তোমার খুব অল্প নিয়েছো তখন কারেকশনটা হচ্ছে খুব কম, কিন্তু যদি তুমি ভিটাকে মানে কোয়ান্টাম নাম্বারটাকে বেশ বেশি নিয়ে নাও, তখন এটা ভি প্লাস 1 দিয়ে যাচ্ছে, এটা ভি প্লাস 1 তার স্কোয়ার দিয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার এই সেকেন্ড টার্মটা খুব সিগনিফিক্যান্ট হয়ে যাবে। তাহলে মোস্ট অসিলেটরের জন্য এনার্জি এক্সপ্রেশনটা এইটা। আচ্ছা, এবারে এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে কিন্তু 0 পয়েন্ট এনার্জিটাকে ক্যালকুলেট করো সেন্টিমিটার ইনভার্স ইউনিটে। কি করবে, ভি এর ভ্যালু 0 বসিয়ে দাও, তাহলে হাফ নিউবার অসিলেটর মাইনাস 1/4 এক্স নিউবার অসিলেটর হলো। তাহলে 0 পয়েন্ট এনার্জিটা এই পার্টিকুলার কেসে হাফ নিউবার অসিলেটর মানে 1/4 এক্স নিউবার অসিলেটর হলো। আর এবার দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করো, এপসাইলন ভি প্লাস 1 মাইনাস এপসাইলন ভি। তাহলে এপসাইলন ভি হলে এইটা হচ্ছে ভি প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ প্লাস স্কোয়ার এক্স নিউবার অসিলেটর। আর এপসাইলন ভি প্লাস 1 হচ্ছে ভি এর জায়গায় ভি প্লাস 1, ভি এর জায়গায় ভি প্লাস 1 বসালে এটা ভি প্লাস থ্রি, এটা ভি প্লাস থ্রি বাই টু, এটা ভি প্লাস থ্রি বাই টু হলো। ভি প্লাস থ্রি বাই টু নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস থ্রি বাই টু তার স্কোয়ার এক্স নিউবার অসিলেটর মাইনাস এই জিনিসটা। আর এবার এই এর যে ফার্স্ট টার্ম এবং এর যে ফার্স্ট টার্ম এই দুটো এসএইচ এর মতো, বিয়োগ করে নিউবার অসিলেটর দিল, মাইনাস ভিতরে পার্টটা করলে কি হবে, ভি প্লাস থ্রি বাই টু তার স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার প্লাস থ্রি ভি প্লাস 9/4, আর মাইনাস এটাকে করলে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভি মাইনাস 1/4, এটা এক্স নিউবার অসিলেটর। এখানে ভি স্কোয়ার কেটে চলে গেল, থ্রি ভি আর ভি মিলে 2v হলো, 9/4 মাইনাস 1/4 মিলে 8/4 অর্থাৎ 2 হলো। তার মানে আলটিমেটলি এটা দাঁড়ালো নিউবার অসিলেটর মাইনাস 2 ইন্টু ভি প্লাস 1 এক্স নিউবার অসিলেটর। তাহলে খেয়াল করো এই পার্টিকুলার কেসে কিন্তু পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা আর কনস্ট্যান্ট রইল না, মাইনাস সামথিং আছে, এবং পরিষ্কার দেখো ভি বাড়লে এই সেকেন্ড টার্মের ম্যাগনিটিউডটা বাড়ছে বলে পাশাপাশি দুটো মানে স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপটাও কিন্তু তোমার কমছে। তাহলে spacing between two successive energy level decreases with increase in quantum number. টিপু রাস্তা করলে করে একটু সময় লাগবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল এখানে ডিক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন কোয়ান্টাম নাম্বার। তাহলে এসএইচ ক্ষেত্রে শুধু নিউবার অসিলেটর ছিল, এখন হচ্ছে দেখো এই একটা কারেকশন তোমার চলে এসেছে। এবং তুমি যদি এই এক্সপ্রেশন থেকে ধরো 0 থেকে 1 এর মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করতে পারো, 1 থেকে 2 এর মধ্যে ক্যালকুলেট করতে পারো, 2 থেকে 3 এর মধ্যে ক্যালকুলেট করতে পারো। দেখো 0 থেকে 1 এর মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করলে নিউবার অসিলেটর মাইনাস এখানে ভি এর জায়গায় 0 বসিয়ে দিলে 2x নিউবার অসিলেটর। 1 থেকে 2 এর মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করলে নিউবার অসিলেটর মাইনাস এখানে ভি এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে মাইনাস 4x নিউবার অসিলেটর। 2 থেকে 3 হলে মাইনাস 6x নিউবার অসিলেটর। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু গ্র্যাজুয়ালি কমছে উইথ ইনক্রিজিং কোয়ান্টাম নাম্বার। এটা দেখো ছবিতে এটা পরিষ্কারভাবে রিফ্লেক্টেড হচ্ছে যে প্রথমে যে গ্যাপগুলো ছিল এখন কিন্তু গ্যাপগুলো আস্তে আস্তে কমে গেছে। তাহলে দেখো, তাহলে এই যখন মোস্ট অসিলেটরটাকে তুমি কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করছো, তাহলে সেখান থেকে এই এনার্জি এক্সপ্রেশন যেটা, সেই এনার্জি এক্সপ্রেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার মনে রাখতে হবে এনার্জি এক্সপ্রেশনটা, মানে এই এনার্জি এক্সপ্রেশন নিয়ে সবকিছু আলোচিত হবে। এটা এবং সেখান থেকে 0 পয়েন্ট এনার্জি নিয়ে কথাবার্তা বলা হয়েছে, পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ ক্যালকুলেট করা হয়েছে,
পাশাপাশি দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপের যে এক্সপ্রেশন সেখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে এরা আর ইকুইপেস নেই, ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার বাড়লে হচ্ছে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে কমতে থাকবে, এবং সেটা স্পেসিফিক্যালি 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 কয়েকটা কেস আমি ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছি এটা। এবং ছবিতে হচ্ছে তুমি এই জিনিসটাকে দেখতে পাচ্ছ যে আগে যে গ্যাপ ছিল গ্যাপগুলো গ্র্যাজুয়ালি কমেছে, কমে এরকম সিচুয়েশনটা হচ্ছে। তাহলে যেটা হলো যে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিটাকে মোর্স অসিলেটর মডেলে বোঝার জন্য যে মেকানিক্সটাকে কোয়ান্টাম মেকানিক্সটাকে করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করতে, সেটা আমরা করলাম। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এসএইচও মডেলের লিমিটেশন কি বুঝলাম। লিমিটেশনটার অরিজিনটা দাঁড়িয়ে আছে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনের উপরে। তার পোটেনশিয়াল এনার্জিটা এসএইচের ক্ষেত্রে কি আর বাস্তবে কি হওয়া উচিত সেই প্রপার্টিগুলোকে বললাম। মোর্স অসিলেটরের ক্ষেত্রে সেই প্রপার্টিগুলো আছে সেটা দেখালাম। তারপরে মোর্স যখন বুঝে গেলাম যে মোর্স অসিলেটর একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট হতে পারে টু এক্সটেন্ড দ্য আইআরআর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, সেখানে আমি মোর্স অসিলেটরটাকে কোয়ান্টাম মেকানিক্যালি ট্রিট করলাম, করে সেটা ট্রিট করলাম বা ট্রিট করা যায়, এটা এক্সাক্ট সলিউশনে সম্ভব। আর এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার পারটারবেশন থিওরি দিয়ে সলভটা তুমি করতে পারো, করে আলটিমেটলি এনার্জি এক্সপ্রেশনটাকে পেয়েছো। আর এনার্জি এক্সপ্রেশন নিয়ে 0 পয়েন্ট এনার্জি এবং স্পেসিং নিয়ে 2-4টা কথাবার্তা বলা হয়েছে, এবং সেটা ছবিতে এইরকমভাবে রিফ্লেক্টেড হয়ে গেল। তাহলে এবারে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে তোমার যে 3টে ঘটনা তোমার এসএইচও মডেল দিয়ে এক্সপ্লেন করতে পারা যায়নি, সেই 3টে ঘটনা আমি মোর্স অসিলেটর মডেল দিয়ে এক্সপ্লেন করে ফেলতে চাইছি। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে মলিকুলার ডিসোসিয়েশন। বলছে when molecular dissociation takes place then spacing between two successive energy level become 0, that is energy level become continuous। দেখো সত্যি সত্যি তাই, যখন তোমার ডিসোসিয়েট করেনি তখন ভাইব্রেশনাল এনার্জি তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, মানে একটা রেস্ট্রিক্টেড সিচুয়েশন, সেখানে এনার্জি লেভেলগুলো ডিসক্রিট। কিন্তু যখন ডিসোসিয়েট করে গেল, ডিসোসিয়েট করে যাওয়ার পরে তো বেসিক্যালি একটা ফ্রি পার্টিকেল হয়ে গেছে, একটা ডায়াটমিক মলিকুল ধরে HCl ভেঙে গেল, ভেঙে এইটা সিএল হয়ে তারা ফ্রি পার্টিকেল, ফ্রি পার্টিকেলের এনার্জি কন্টিনিউয়াস হয়। তার মানে যখন মলিকুলার ডিসোসিয়েশন ঘটবে তখন কিন্তু এনার্জিটা কন্টিনিউয়াস হয়ে যাবে, বা পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তোমার 0 হয়ে যাবে। এবার পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা আমি অলরেডি ক্যালকুলেট করে দেখেছিলাম এইখানে, এই যে নিউবার অসিলেটর -2 v+1 x নিউবার অসিলেটর, এইটা এটা ইকুয়াল টু 0 হলো। সেইখান থেকে তুমি জাস্ট ভিটাকে বের করে দাও, মানে নিউবার অসিলেটর -2 × v+1 x নিউবার অসিলেটর ইকুয়াল টু 0, 1 - 2 × v+1 x ইকুয়াল টু 0 হয়ে গেল। সেখান থেকে তুমি জাস্ট ভিটাকে বের করে ফেলো, 1/2x - 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি যেটা করলাম এখানে যে একটা ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার পেলাম, যে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা 0 হচ্ছে সেটা দেখে নিলাম। তো দেখা তাহলে 1 - 2 × v+1 × x ইকুয়াল টু 0, একটুখানি সিম্পলিফাই করেছি, 2 v+1 x ইকুয়াল টু 1 হলো, v+1টা হচ্ছে 1/2x হলো, vmaxটা হচ্ছে 1/2x - 1 হলো। তার মানে এই ভিম্যাক্সটা হচ্ছে যেটা হচ্ছে যে একটা মানে কোয়ান্টাম নাম্বার, যে কোয়ান্টাম নাম্বারে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা 0 হয়েছে আর কি, দ্য ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার অ্যাট হুইচ ডিসোসিয়েশন টেকস প্লেস, সেইটা তুমি এই এক্সপ্রেশন থেকে পেয়ে গেলে এইটা হচ্ছে ভিম্যাক্স। এবারে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি ক্যালকুলেট করব কি করে, এই পোটেনশিয়াল এনার্জিটাকে বের করতে হবে যখন ভিটা হচ্ছে ভিম্যাক্স, মানে এই যে আমার তো ভাইব্রেশনাল এনার্জি সব আছে, তাহলে ভি ইকুয়াল টু ভিম্যাক্স হচ্ছে যখন ভি ইকুয়াল টু ভিম্যাক্স হলো তখন সে ডিসোসিয়েট করছে, তাহলে ভি ইকুয়াল টু ভিম্যাক্সে করসপন্ডিং এনার্জিটাকে ক্যালকুলেট করে নাও। তাহলে কি হবে না, এনার্জির এক্সপ্রেশন যেটা ছিল সেখানে ভি এর জায়গায় ভিম্যাক্স বসিয়ে দাও, ভিম্যাক্স প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভিম্যাক্স প্লাস হাফ তার স্কোয়ার এক্সি নিউবার অসিলেটর। ভিম্যাক্সটা হচ্ছে 1/2x - 1 বসিয়ে দিলে, এখানে 1/2x - 1 বসিয়ে দিলে, এটা হলো 1/2x - হাফ ইন্টু নিউবার অসিলেটর মাইনাস এখানে হচ্ছে 1/2x - হাফ তার স্কোয়ার এক্সি নিউবার অসিলেটর। এইটা হচ্ছে নিউবার অসিলেটর বাই 2x মানে হাফ নিউবার অসিলেটর মাইনাস এটার সঙ্গে এটা করলে কি হবে, মানে এটাকে স্কোয়ার করে নাও, স্কোয়ার করলে 1/4x তার স্কোয়ার মাইনাস 1/2x প্লাস 1/4, এখানে x নিউবার অসিলেটর হয়েছে। তাহলে এইটা যেমন আছে রেখে দিলে, এইটাকে তুমি গুণ করে নাও, দেখো এইটার সঙ্গে এইটা গুণ করলে কি হচ্ছে মাইনাস নিউবার অসিলেটর বাই 4x, এটার সঙ্গে এইটা গুণ করলে প্লাস হাফ নিউবার অসিলেটর, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আর এটার সঙ্গে এইটা গুণ করলে মাইনাস 1/4 x নিউবার অসিলেটর। তাহলে এখানে মাইনাস হাফ নিউবার অসিলেটর প্লাস হাফ নিউবার অসিলেটর কেটে গেল। এবার এইটার সঙ্গে এইটা বিয়োগ করলে কি হবে, দেখো এই দুটো একই জিনিস, শুধু একটা 1/2 আছে 1/4 আছে, তার মানে নিউবার অসিলেটর বাই 4x হলো,
আর মাইনাস 1/4 এক্সি নিউবার অসিলেটর হলো। তোমার নিউবার অসিলেটর বাই 4xc মাইনাস 1/4 এক্সি নিউবার অসিলেটর। এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইন দ্য সেন্টিমিটার ইনভার্স ইউনিট। আর জুল ইউনিটে করলে তোমাকে এইচ সি দিয়ে গুণ করে দিতে হবে। এইচ সি দিয়ে যদি গুণ করে দাও তাহলে একটা এইচ তোমার চলে এলো, আর নিউবারকে সি দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি চলে আসে। সেখানে ইন জুল ইউনিটে যদি তুমি করো তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি হচ্ছে 1/4 এইচ নিউ অসিলেটর বাই এক্সি মাইনাস 1/4 এক্সি এইচ নিউ অসিলেটর। আর এখানে একটা জিনিস দেখো যে প্রথম টার্মের তুলনায় পরের টার্মটা কিন্তু অনেকটা ছোট, এটা মাথায় রাখবে। কারণ এক্সিটা কিন্তু 1/100, তাহলে দেখো এই 1/100 নিচে হলে এটা 100 গুণ হয়ে যাচ্ছে, আর 1/100টা মানে 100/1 হয়ে যাচ্ছে। প্রথমের তুলনায় পরের টার্মটা কিন্তু অ্যারাউন্ড 10⁴ টাইমস বেশি, এটা মাথায় রাখবে। মানে প্রথম টার্মটা সেকেন্ড টার্মের থেকে 10⁴ টাইমস বেশি। কারণ অনেক সময় কি করে, অনেক ক্যালকুলেশন করার সময় সেকেন্ড টার্মটাকে ইগনোর করে দেয়, করে প্রথম যে টার্মটা আছে সেটা দিয়েই তোমার রেজাল্টটাকে বলে দেওয়ার চেষ্টা করে। মানে কি বলছি বুঝতে পারছো তো? এক্সিটা হচ্ছে 1/100 বা 0.01, তাহলে নিচে যদি 1/100 থাকে ওভারঅল জিনিসটা 100 গুণ হয়ে গেল, আর এখানে যদি 1/100 থাকে জিনিসটা হচ্ছে 100/1 হয়ে গেল। তাহলে প্রথম টার্মটার তুলনায় সেকেন্ড টার্মটার তুলনায় প্রথম টার্মটা 10⁴ টাইমস বেশি। তুমি সেকেন্ড টার্মটাকে সেমনি ইগনোর করতে পারো, কিন্তু সেটা তো মানে ঠিক না। মানে আমি এমনি রেখেছি, কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমস অনেক সময় হয়তো এটাকে বাদ দিয়েও ক্যালকুলেশন অনেক সময় করা যেতে পারে। আচ্ছা, এবারে দেখো 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি অর্থাৎ স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি কি হবে না, যেটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি থেকে তোমার 0 পয়েন্ট এনার্জিটাকে বাদ দিতে হবে। আচ্ছা, 0 পয়েন্ট এনার্জিটা আমি অলরেডি ক্যালকুলেট করে দেখেছিলাম, সেটা হাফ নিউবার অসিলেটর মানে 1/4 এক্সি নিউবার অসিলেটর। আর ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি অলরেডি আমি এখানে লিখে রেখেছি, সেটা বিয়োগ করো। বিয়োগ করলে যেটা দাঁড়াচ্ছে দেখো, এই যে মাইনাস 1/4 প্লাস 1 কেটে চলে গেল, আর নিউবার অসিলেটর বাই 4xc মানে 1/2 নিউবার অসিলেটর। এটা হলো তোমার সেন্টিমিটার ইনভার্স ইউনিটে 0 পয়েন্ট কারেক্টেড বা স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এটা কিন্তু জুল ইউনিটে করো, নিউবার অসিলেটর জাস্ট এইচ নিউ অসিলেটর এটা হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে তুমি যেটা করলে যে এই মানে মোর্স অসিলেটর মডেলে যে মলিকুলার ডিসোসিয়েশনের পসিবিলিটি আছে সেটা তুমি দেখেছো। তুমি যেটা করলে যে যখন ডিসোসিয়েশন ঘটছে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা 0 হচ্ছে, সেইখান থেকে কোন ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারে ডিসোসিয়েশনটা হবে সেটা তুমি পেয়ে গেলে। এবারে এনার্জির এক্সপ্রেশনে ভি ইকুয়াল টু ভি মাসটাকে বসিয়ে দিয়ে তুমি ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি পেয়ে গেলে। সেন্টিমিটার বেসে পেতে পারো, জুল ইউনিটে পেতে পারো। এবার 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি পাওয়ার জন্য ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি থেকে তুমি 0 পয়েন্ট এনার্জিটাকে বাদ দিয়ে দিলে তোমার জিনিসটা হয়ে গেল। আচ্ছা, এবারে আমি যে অ্যাপ্রোচটাকে করেছি আর একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ আছে, আমি অল্টারনেটিভ অ্যাপ্রোচটাকে করছি এবং দেখাবো পরে যে অল্টারনেটিভ অ্যাপ্রোচের তুলনায় যে আগে যে অ্যাপ্রোচটা করলাম সেটা অনেক বেটার। আর অল্টারনেটিভ অ্যাপ্রোচ কি বলছে যে যখন ডিসোসিয়েট করছে তখন এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, কারণ এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে গিয়ে তারপর ডিসোসিয়েট করে যাচ্ছে। সেই জন্য যখন ডিসোসিয়েশন টেক্স হয় তখন ভাইব্রেশন টোটাল এনার্জিটা তখন ম্যাক্সিমাম হবে। when molecular dissociation takes place then vibrational energy becomes maximum. তাহলে সেই টু ফাইন্ড দ্য ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার অ্যাট হুইচ মলিকুলার ডিসোসিয়েশন টেক্স প্লেস, তার জন্য কি করতে হবে, এনার্জিটাকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, করে তোমাকে 0 করতে হবে। তাহলে ডি ডিভি এনার্জির যে এক্সপ্রেশনটা ছিল ভি প্লাস হাফ নিউবার অসিলেটর মাইনাস ভি প্লাস হাফ প্লাস স্কোয়ার এক্সি নিউবার অসিলেটর। এবার ডেরিভেটিভটাকে করলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু ভি প্লাস হাফ এক্সি হলো এটা। এই যে তুমি ডেরিভেটিভটাকে করলে এই যে ভি আছে এটা 1 হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 2 ইন্টু ভি প্লাস হাফ হবে, এটা হলো। সেইখান থেকে তুমি ভি ম্যাক্সটাকে বের করলে যেটা হলো 1/2xc মাইনাস হাফ। মজা দেখো যে আগের অ্যাপ্রোচে যখন তুমি ভি ম্যাক্স বের করেছিল 1/2xc মাইনাস 1 হয়েছিল, এক্ষেত্রে ভি ম্যাক্সের এক্সপ্রেশনটাই পাল্টে গেল, 1/2xc মাইনাস হাফ হয়ে গেল। এবং এইটাকে যদি তুমি বসাও তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা তুমি বের করে ফেলতে পারবে। এখন এই ভি এর জায়গায় এই নতুন ভি ম্যাক্সটা তুমি বসালে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা নিউবার অসিলেটর বাই 4xc হয়ে গেল। আর 0 পয়েন্ট কারেক্টের বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা তোমার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি থেকে 0 পয়েন্ট এনার্জিটাকে বাদ দিয়ে দিলে পরে এইটা বেরোলো। এবং এই দুটো রেজাল্ট দেখো, যখন তুমি ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি করেছিলে আগের অ্যাপ্রোচে নিউবার অসিলেটর বাই 4xc মাইনাস 1/4xc নিউবার অসিলেটর, এবার এই টার্মটা কিন্তু খুব ছোট, তাহলে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা বেরোবে দেখো এখানে সেটাই তুমি পেয়েছো। আবার এখানে ঠিক একই রকম ভাবে 0 পয়েন্ট কারেক্টের বন্ড ডিসোসিয়েশন এনার্জি এই প্রথম টার্মটার তুলনায় পরের টার্মটা ছোট, তারপরের টার্মটা আরো ছোট। লাস্টের টার্মটা তুমি যদি ইগনোর করো তাহলে দেখো
আগে যে 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি পেয়েছো তার সঙ্গে জিনিসটা মিলে গেছে। তার মানে দুটো অ্যাপ্রোচে সার্টেনলি রেজাল্টগুলো আলাদা বেরোচ্ছে। আগের যা ভিম্যাক্স এখন ভিম্যাক্স আলাদা, আগের যা ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি এখন আলাদা, আগে যে 0 পয়েন্ট কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি এখানে আলাদা, সার্টেনলি আলাদা বেরোচ্ছে। কিন্তু এতে ফাইনাল রেজাল্টে খুব বেশি মানে চেঞ্জ হচ্ছে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে তুমি যদি ওই এটা মেনে নাও যে এক্সিটা 1/100, সেই জন্য সে লাস্ট যে টার্মটা আছে তার কন্ট্রিবিউশনটা খুব খুব কম ম্যাগনিটিউডের রেসপেক্টে, ওটাকে যদি ইগনোর করো তাহলে একই রেজাল্ট তুমি পৌঁছে গেছো। কিন্তু এটা তো একটা অ্যাপ্রক্সিমেশন হলো যে তোমার ঠিক আছে একটা টার্ম আসছে, সেই টার্মটা ছোট বলে তুমি বাদ দিয়ে দিলে, এটা তো আর ঠিক ঠিক ফিজিক্সটা হলো না। তুমি নিউমেরিক্যালি ভ্যালুটা মানে কম বলে তুমি ওটাকে ইগনোর করে দিলে জাস্ট, এটা সেটা করা উচিত না। তাহলে উচিত যদি না হয় তাহলে সার্টেনলি দুটো অ্যাপ্রোচে দুটো আলাদা রেজাল্ট বেরিয়েছে। এবারে পরীক্ষাতে তুমি দুটো অ্যাপ্রোচে করে দেবে, তুমি যে কোনো একটা করবে। তুমি কোনটা করবে? না, আমার উত্তর হচ্ছে তুমি প্রথমেরটাকে করবে, সেকেন্ডটাকে করবে না। ফার্স্ট অ্যাপ্রোচটা কারেক্ট, সেকেন্ড অ্যাপ্রোচটা রং। কেন? তার কারণটা দেখো, তুমি ভিম্যাক্স বের করার জন্য কি করেছো? এনার্জিটাকে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছো। প্রথম কথা হচ্ছে ডেরিভেটিভ কার করা যায়, একমাত্র কন্টিনিউয়াস ফাংশনের ডেরিভেটিভ করা যায়। আগের দিনে জে ম্যাক্স বের করার সময় একই কথা আমি বলেছিলাম যে এনার্জিটা যদি ভি এর রেসপেক্টে কন্টিনিউয়াস হতো তবেই কেবলমাত্র তুমি ডেরিভেটিভটাকে করতে পারতে, তবেই তুমি সেখান থেকে যে ভিম্যাক্সের একটা মানে ইন্টিগ্রাল ভ্যালু পেতে। কিন্তু তা না করে তুমি কি করেছো? ডেরিভেটিভটাকে করেছো। ডেরিভেটিভটাকে করেছো মানে তুমি অ্যাজিউম করে নিচ্ছ যে এনার্জিটা ভি এর রেসপেক্টে কন্টিনিউয়াস, যেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়। এবং কন্টিনিউয়াস না হওয়ার জন্য যেটা হবে যে ভিম্যাক্সের ভ্যালুটা যেটা বেরোবে সেটা দেখবে সবসময় যে ইন্টিজার হবে সেরকম নয়, তখন ভিম্যাক্সের ভ্যালুটা তুমি ফ্র্যাকশনও হয়ে যাচ্ছে। কিন্তু ভিম্যাক্সটা ফ্র্যাকশন হওয়ার কথা নয়, তখন তোমাকে কি করতে হবে? নিয়ারেস্ট যে ইন্টিজার সেইটাকে তোমাকে ধরতে হবে ভিম্যাক্স হিসেবে। সেটাই বলেছি যে টু ফাইন্ড ভিম্যাক্স উই হ্যাভ ডিফারেন্সিয়েটেড এপসাইলন ভি উইথ রেসপেক্ট টু ভি। Epsilon v can be differentiated with cannot be can be differentiated with respect to v only when epsilon v is a continuous function of v, but epsilon v is a discrete function of v. Therefore হবে এখানে, therefore লেখেন, হ্যাঁ, therefore to take derivative of epsilon v with respect to v is not mathematically allowed. This introduces the error. তো তোমাকে যেটা করতে হবে কি, ইন দ্য সেকেন্ড অ্যাপ্রোচ we may get a fractional value of Vmax. Vmax এর fractional value পেতে পারি তুমি, তাহলে then we have to take the nearest integer as the value of Vmax. Vmax এর ভ্যালু হিসেবে তোমাকে নিয়ারেস্ট ইন্টিজারটাকে নিয়ে তোমাকে কাজ করতে হবে। তাহলে বুঝতে পারলে এই যে মলিকুলার ডিসোসিয়েশন এই পার্টটা কি পরিষ্কার হয়েছে পুরো? মোস অসিলেটর মডেল আমি কেমন করে মলিকুলার ডিসোসিয়েশনটাকে এক্সটেন্ড করলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে এক্সিস্টেন্স অফ ওভারটোনস। তাহলে যেটা আমি বলেছি যে in frequencies which are very close to the integral multiple of frequencies of the fundamental band, there are some more weak bands, তাদেরকে বলা হচ্ছে ওভারটোনস। আচ্ছা, SHO মডেল cannot extend the existence of overtones। কারণটা কি? দেখো, মোস্ট অসিলেটর মডেলে এনার্জি এক্সপ্রেশন তো এইটা, এবং SHO মডেলে যে সিলেকশন রুলটা ছিল সেটা ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। কিন্তু মোস্ট অসিলেটর মডেলে সিলেকশন রুলটা মডিফাইড হয়ে যায়, সিলেকশন রুলটা হয়ে যায় ডেল্টা ভি ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। আচ্ছা, এবারে দেখো অর্ডিনারি টেম্পারেচারে ভি ইকুয়াল টু জিরো লেভেলটাই মূলত পপুলেটেড, কারণ বোলম্যান ডিস্ট্রিবিউশন বলে যে লোয়ার ভাইব্রেশনাল লেভেলটা বেশি পপুলেটেড হবে, ভি ইকুয়াল টু জিরো লেভেলটাই মোস্টলি পপুলেটেড। ভি ইকুয়াল টু এক্সাইটেড লেভেলগুলো পপুলেশন খুব কম বলে আমি ট্রানজিশনটা জাস্ট ভি ইকুয়াল টু জিরো থেকেই ভাবছি। আচ্ছা, আগে দেখো যখন ফান্ডামেন্টাল ব্যান্ড পেয়েছিলাম তখন ভি ইকুয়াল টু জিরো থেকে 1 এ ট্রানজিশনটাকে জাস্ট কনসিডার করতে হয়েছিল,
হ্যাঁ, তাহলে কারণ ভি ইকুয়াল টু জিরো থেকে যদি মোস্টলি পপুলেটেড হয় আর ডেল্টা ভি প্লাস মাইনাস ওয়ান যেহেতু, তাহলে ভি ইকুয়াল টু জিরো থেকে ওয়ানের ট্রানজিশনটা তুমি আগে কনসিডার করতে। এখন কিন্তু জিরো থেকে টু, জিরো থেকে থ্রি এগুলোকে কনসিডার করতে হবে, কারণ সিলেকশন রুলটা রিল্যাক্স হয়ে গেছে। ডেল্টা ভি প্লাস মাইনাস ওয়ানের মধ্যে রেস্ট্রিক্টেড নেই, ডেল্টা ভি প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এর মধ্যে চলে গেছে। ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন ফ্রম ভি ইকুয়াল টু জিরো টু ভি ইকুয়াল টু ওয়ান লেভেল, এটা কি হবে? ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন ফ্রম ভি ইকুয়াল টু জিরো টু ভি ইকুয়াল টু ওয়ান লেভেল, এইটা তার জন্য কি করলাম আমি এখানে দেখো এই ভি এর ভ্যালু একবার ওয়ান বসালাম আর একবার ভি এর ভ্যালু জিরো বসালাম করে বিয়োগ করলাম। তাহলে ভি এর ভ্যালু ওয়ান বসালে এক প্লাস দুই মানে তিনের দুই নিউবার অসিলেটর মাইনাস তিনের দুইয়ের স্কোয়ার অর্থাৎ নয়ের চার এক্সি নিউবার অসিলেটর মাইনাস ভি এর ভ্যালু জিরো বসালে হাফ নিউবার অসিলেটর মানে একের চার এক্সি নিউবার অসিলেটর। এটা হলো করলে কত বেরোচ্ছে? নিউবার অসিলেটর মানে টু এক্সি নিউবার অসিলেটর। এইটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ব্যান্ড দিচ্ছে, দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ফান্ডামেন্টাল ব্যান্ড। আচ্ছা, এবার ভি ইকুয়াল টু জিরো থেকে টুতে গেলে কি হবে না, আবার ভি এর ভ্যালু জিরো হলে এনার্জিতে এটা, আর ভি এর ভ্যালু যদি টু বসিয়ে দাও তাহলে এখানে কি হচ্ছে, ভি এর ভ্যালু দুই বছর এটা পাঁচের দুই হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পঁচিশের চার হয়ে যাচ্ছে। তাহলে পাঁচের দুই নিউবার অসিলেটর মানে পঁচিশের চার এক্সি নিউবার অসিলেটর বিয়োগ করলে কি হচ্ছে, টু নিউবার অসিলেটর মাইনাস সিক্স এক্সি নিউবার অসিলেটর। আচ্ছা, এইটাকে তুমি লিখতে পারো জাস্ট টু ইন্টু নিউবার অসিলেটর মাইনাস টু এক্সি নিউবার অসিলেটর মাইনাস টু এক্সি নিউবার অসিলেটর। তাহলে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ব্যান্ড, টু ইন্টু ফান্ডামেন্টাল ব্যান্ড ফ্রিকোয়েন্সি মাইনাস সামথিং একটা কিছু মাইনাস টু এক্সি নিউবার অসিলেটর। এটা হচ্ছে ফার্স্ট ওভারটোন দিচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ওভারটোন দিল, কারণ ফ্রিকোয়েন্সিটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দ্বিগুণের থেকে সামান্য কম, মানে এক্সাক্ট ওভারটোন হলে দ্বিগুণ হতো কিন্তু এখানে দ্বিগুণের থেকে সামান্য কম হয়। আর ফ্রিকোয়েন্সি অফ ট্রানজিশন ফ্রম ভি ইকুয়াল টু জিরো থেকে থ্রি যদি করো একই রকম করে ভি এর ভ্যালু থ্রি বসালে সাতের দুই নিউবার অসিলেটর মাইনাস ঊনপঞ্চাশ থেকে চার এক্সি নিউবার অসিলেটর, আর ভি এর ভ্যালু জিরো বসালে এটা তুমি বিয়োগ করলে থ্রি নিউবার অসিলেটর মাইনাস টুয়েলভ এক্সি নিউবার অসিলেটর, থ্রি যদি কমন নিয়ে নাও তাহলে নিউবার অসিলেটর মাইনাস টু এক্সি নিউবার অসিলেটর মাইনাস সিক্স এক্সি নিউবার অসিলেটর। তাহলে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা, তাহলে থ্রি ইন্টু নিউ ফান্ডামেন্টাল মাইনাস সিক্স এক্সি নিউবার অসিলেটর, এটা সেকেন্ড ওভারটোন দিচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে ফ্রিকোয়েন্সিটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তিন গুণের থেকে হচ্ছে সামান্য তোমার কম হচ্ছে। তাহলে দেখো এইরকম করে তুমি ফান্ডামেন্টাল ব্যান্ড ছাড়াও হচ্ছে এই ওভারটোনস গুলোকে তুমি পেতে পারো। তাহলে এখানে যেটা করলাম যে ভি ইকুয়াল টু জিরো লেভেলটাই মোস্টলি পপুলেটেড বলে জিরো থেকে ওয়ান, জিরো থেকে টু, জিরো থেকে থ্রি এইগুলোকে কনসিডার করলাম। কেউ এইভাবে ভাবতে পারতো ওয়ান থেকে জিরো, ওয়ান থেকে টু, ওয়ান থেকে থ্রি এভাবে ভাবতে পারতো, সেইগুলো ইটসেলফ উইক হয় বলে, মানে এমনি ভি ইকুয়াল টু জিরো থেকে ওয়ানটাই মোস্টলি ইন্টেন্স। ওয়ানে পপুলেশন খুব কম বলে ওয়ান থেকে টু তার ইন্টেন্সিটি এমনি খুব কম হয়ে যাবে, কিন্তু এসএইচ মানে তার আবার কোইনসাইড করে গেছিল। কিন্তু এখন যেটা হবে যে ওই মানে এমনিতেই পপুলেশনটা খুব কম বলে এই যদি ভি ইকুয়াল টু ওয়ান থেকে ট্রানজিশনের জন্য যে করসপন্ড ওভারটাউন গুলো পাওয়া যাবে সেগুলো খুব ইন্টেন্সিটি এতই কম হবে দেখা খুব কঠিন, সেখানে ফান্ডামেন্টাল ব্যান্ডের ঠিক দ্বিগুণ তিন গুণ চার গুণে যে তুই ওভারটাউন গুলো পাচ্ছিস সেগুলি এখানে শুধুমাত্র উল্লেখ করা হলো। তাহলে বুঝতে পারলে তাহলে ওভারটোনটার কি বুঝলে ওভারটোনের এক্সিস্টেন্সটা এক্সপ্লেন করতে গেলে তোমাকে এইটুকু ভাবতে হবে যে এসএইচও মডেলে যে সিলেকশন রুলটা ছিল এখন কিন্তু সিলেকশন রুলটা পাল্টে গেছে। সিলেকশন রুলটা পাল্টে যাওয়াটাই অ্যাকচুয়ালি ক্রুশিয়াল পয়েন্ট হয়ে গেছে যে তোমার ওই কেন ওভারটোনগুলো তুমি পেতে পারলে, এই যে সিলেকশন রুলটা পাল্টে যাওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট চলে আসছে হট ব্যান্ড। আচ্ছা, হট ব্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে না, যখন টেম্পারেচার খুব হাই হচ্ছে দেন উই ক্যান অবজার্ভ some weak bands at frequencies slightly lower than that of the fundamental band and overtones. They are called hot bands. মানে আমি ফান্ডামেন্টাল ব্যান্ড বা ওভারটোনস গুলো পেয়েছি, এবারে তার থেকে সামান্য কম কম ফ্রিকোয়েন্সি তুমি আরো কতগুলো উইক ব্যান্ড দেখতে পারো এবং সেগুলো পাওয়া যাবে যখন টেম্পারেচার সাফিসিয়েন্টলি হাই। আর এই এসআইচ মডেল এনার্জি লেভেল হচ্ছে তোমার ইকুইপেস্ট হয় তো সেখানে, আর মোস্ট অসিলেটর মডেলে কিন্তু পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। আচ্ছা, অর্ডিনারি টেম্পারেচার ভি ইকুয়াল টু জিরো লেভেলটাই শুধু পপুলেটেড যেহেতু সেই জন্য ভি ইকুয়াল টু জিরো থেকে তুমি ট্রানজিশন করলে শুধু হবে না, কিন্তু যদি টেম্পারেচারটা সাফিসিয়েন্টলি বেশি হয় তখন কিন্তু ভি ইকুয়াল টু জিরো ছাড়াও ভি ইকুয়াল টু ওয়ান, ভি ইকুয়াল টু টু, ভি ইকুয়াল টু থ্রি এরাও সিগনিফিকেন্টলি পপুলেটেড হবে। এবার খেয়াল করে দেখো যে ট্রানজিশনটা আগে যেমন শুধুমাত্র ভি ইকুয়াল টু জিরো থেকে ট্রানজিশনটা কনসিডার করছিলে, এখন কিন্তু ওয়ান থেকে টু থেকে থ্রি থেকে এই ট্রানজিশনগুলো তোমাকে ভাবতে হবে। কিন্তু এসএইচও মডেলে কি হচ্ছে, এসএইচও মডেলে যেহেতু তোমার পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা সবসময় একই ছিল, তাহলে জিরো থেকে ওয়ান হোক বা ওয়ান থেকে টু হোক বা টু থেকে থ্রি হোক, যেখান থেকে ট্রানজিশনটা হোক না কেন প্রত্যেক ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা একই হতো।
সেখানে তুমি ওটা আলাদা ব্যান্ড দেখতেই পেতে না। কিন্তু মোর্স অসিলেটরে কি হচ্ছে, 0 থেকে 1 এর যা এনার্জি গ্যাপ, 1 থেকে 2 এর এনার্জি গ্যাপ আলাদা, 2 থেকে 3 এর এনার্জি গ্যাপ আলাদা, মানে সামান্য সামান্য কমে যায়। 0 থেকে 1 এ ট্রানজিশনে গেলে তুমি যদি ফান্ডামেন্টাল ব্যান্ড পাও, 1 থেকে 2 এর যে ট্রানজিশনটা, তার জন্য যেটা পাবে সেটা হচ্ছে হট ব্যান্ড, বা 2 থেকে 3 থেকে সেটা হচ্ছে তোমার হট ব্যান্ড। এবং যেহেতু গ্রাউন্ড লেভেলটাই মোস্টলি পপুলেটেড, এক্সাইড লেভেলের পপুলেশনটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, সেখানে হট ব্যান্ডগুলোর ইন্টেন্সিটিটা সাডেনলি হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ব্যান্ডের থেকে কম হবে। তাহলে আমি ধরো এই 0 থেকে 1 এ ট্রানজিশনে যে তুমি ফান্ডামেন্টাল ব্যান্ডটা পেলে, এবারে তুমি ধরো 1 থেকে 2 তে ট্রানজিশনটাকে করছো, তাহলে যে এনার্জি এক্সপ্রেশনটা ছিল সেখানে ভি এর ভ্যালু একবার 2 বসিয়ে দাও, ভি এর ভ্যালু একবার 1 বসিয়ে দাও, ভি এর ভ্যালু 2 বসালে 5 এর 2 নিউবার অসিলেটর, মানে 25 এর 4 এক্সি নিউবার অসিলেটর, আর ভি এর ভ্যালু 1 বসালে সেটা হচ্ছে 3/2 নিউবার অসিলেটর মাইনাস 9 এর 4 এক্সি নিউবার অসিলেটর, বিয়োগটাকে করো নিউবার অসিলেটর মাইনাস 4 এক্সি নিউবার অসিলেটর, এটা কিন্তু ফান্ডামেন্টাল ব্যান্ড, কিন্তু এটা হয়ে যাচ্ছে নিউ ফান্ডামেন্টাল মানে 2 এক্সি নিউবার অসিলেটর। ঠিক একই রকম ভাবে দাদা কি হলো দেখো, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তার থেকে সামান্য কম ফ্রিকোয়েন্সিতে ফার্স্ট হট ব্যান্ডটা পেলো। আর ভি কল 2 থেকে যখন 3 তে যাচ্ছ, তাহলে একই রকম ভাবে ভি এর জায়গায় 3 বসি, এনার্জি এক্সপ্রেশনে ভি এর জায়গায় 3 বসাও, 7 এর 2 নিউবার অসিলেটর মাইনাস 49 থেকে 4 এক্সি নিউবার অসিলেটর, আর তুমি ভি এর জায়গায় আবার 2 বসাও, 5 এর 2 নিউবার অসিলেটর মানে 25 এর 4 এক্সি নিউবার অসিলেটর, বিয়োগটাকে করো, তাহলে নিউবার অসিলেটর মাইনাস 6 এক্সি নিউবার অসিলেটর হলো এটা। তাহলে দেখো এটা তুমি এই 6টাকে যদি 2 আর 4 এ ভেঙে দাও, তাহলে এইটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যান্ড মাইনাস 4 এক্সি নিউবার অসিলেটর। তার মানে সেকেন্ড হট ব্যান্ড পেলে এটা ফান্ডামেন্টাল থেকে আরেকটু কম ফ্রিকোয়েন্সিতে এটা। ঠিক আছে, তাহলে কি হলো দেখো, তাহলে এক্ষেত্রে তাহলে কারণটা কি, এসএইচ মডেলে হট ব্যান্ড পাচ্ছিল না, কিন্তু মোস্ট অসিলেটর মধ্যে হট ব্যান্ড কেন পেলে, কারণটা হচ্ছে যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা এখন আর কনস্ট্যান্ট নেই, এটা কমে যাচ্ছে বলে। ঠিক আছে, তাহলে যেমন করে তুমি এখানে ফান্ডামেন্টাল ব্যান্ডের হট ব্যান্ড পেলে, ঠিক একই রকম ভাবে তুমি ওভারটোনের হট ব্যান্ড পেতে পারো। ওভারটোনের হট ব্যান্ড মানে আমি 0 থেকে 2, 1 থেকে 3, 2 থেকে 4 এই ট্রানজিশন গুলোকে করছি, বা তোমার 0 থেকে 3, 1 থেকে 4, 2 থেকে 5 এই ট্রানজিশন গুলো করছি, সেগুলো হচ্ছে তোমার ওভারটোনের হট ব্যান্ড দেবে। ওভারটোন ইটসেলফ উইক, তার আবার হট ব্যান্ড এত উইক হবে যে সেটাকে দেখা খুব কঠিন, সেখানে তোমার ওটাকে মানে ইউজুয়ালি দেখতে পাওয়া যায় না বলে আমরা এখানে আলোচনাটাকে করছি। তাহলে দেখো, তাহলে যেটা হলো যে যখন তুমি মোর্স অসিলেটর মডেলে চলে এলে, হারমোনিক অসিলেটর মডেলে যা যা জিনিস এক্সপ্লেন করতে পারা যাচ্ছিল না, মোর্স অসিলেটর মডেলে কিন্তু সেইগুলোকে তুমি স্যাটিসফ্যাক্টরিলি তুমি বুঝে নিতে পারলে। তুমি মলিকুলার ডিসোসিয়েশনটা ক্লিয়ারলি বুঝতে পারলে, তুমি এক্সিস্টেন্স অফ ওভারটোনটাকে বুঝতে পারলে, তুমি এক্সিস্টেন্স অফ হট ব্যান্ডটাকে তুমি পরিষ্কার বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে এবার তোমাকে যদি ফাইন্ড দ্য এক্সপ্রেশনস অফ ফ্রিকোয়েন্সিস অফ হট ব্যান্ডস করসপন্ডিং টু ফার্স্ট ওভারটোন, মানে 0 থেকে 2, 1 থেকে 3, 2 থেকে 4 এইগুলোর জন্য তুমি জাস্ট হট ব্যান্ডের ফ্রিকোয়েন্সিগুলোকে ক্যালকুলেট করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেছে। তাহলে আমরা এবারে দুটো প্রবলেম দিচ্ছি, এই দুটো প্রবলেমের মধ্যে সমস্ত কিছু ধরা আছে। সেটা হচ্ছে যে বলছে দ্য ফান্ডামেন্টাল ব্যান্ড অ্যান্ড দ্য ফার্স্ট ওভারটোন অফ নাইট্রিক অক্সাইড, ধরো নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সেটা বলে দেওয়া আছে 1876 সেন্টিমিটার ইনভার্স আর 3724 সেন্টিমিটার ইনভার্স রেসপেক্টিভলি বলে দেওয়া আছে। সেইখান থেকে তোকে অনেক কিছু ক্যালকুলেট করতে দেওয়া আছে, অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট, ফোর্স কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি, স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ফ্রিকোয়েন্সি অফ ফার্স্ট হট ব্যান্ড নিয়ারেস্ট টু দ্য ফান্ডামেন্টাল ব্যান্ড, 0 পয়েন্ট এনার্জি ইত্যাদি ইত্যাদি। দেখো সমস্ত এক্সপ্রেশনগুলোর মধ্যে এক্সপ্রেশনগুলো তোমার জানা আছে, আমরা ক্যালকুলেট করেছি। তার জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে হয়, অ্যানহারমোনিসিটি কনস্ট্যান্ট বের করতে হয়। আমি হিন্টস দিচ্ছি, দেখো এই যেটা হচ্ছে যে তুমি যদি কনসিডার করো, মানে তোমার ফান্ডামেন্টাল ব্যান্ডটা কত, নিউবার অসিলেটর মাইনাস 2 এক্সি নিউবার অসিলেটর, এই ফান্ডামেন্টাল ব্যান্ডের ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে। আর ফার্স্ট ওভারটোনের ফ্রিকোয়েন্সি কত, 2 নিউ ফান্ডামেন্টাল মানে 2 এক্সি নিউবার অসিলেটর, তার মানে এই ভ্যালুটা কত বলে দেওয়া আছে আর এই ভ্যালুটা কত বলে দেওয়া আছে। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তুমি নিউ ফান্ডামেন্টাল এবং এক্সিটাকে বের করে ফেলতে পারবে। তো ওই দুটো বের করতে পারলে তোমার প্রবলেমগুলো তুমি ইজিলি করে ফেলতে পারছো। সিমিলার সিচুয়েশন হচ্ছে যখন তোমার হট ব্যান্ড হয়ে যাবে, শুধু প্রবলেমটা একই রকম, শুধু এখন ফান্ডামেন্টাল এবং ফার্স্ট ওভারটোনের ফ্রিকোয়েন্সি না বলে দিয়ে ফান্ডামেন্টাল এবং ফার্স্ট হট ব্যান্ডের ফ্রিকোয়েন্সি তোমায় বলে দিয়েছে। তাহলে এখানে যেটা বলে দেওয়া আছে, নিউ ফান্ডামেন্টাল যেটা নিউবার অসিলেটর মানে 2 এক্সি নিউবার অসিলেটর,
এটা 1876 সেন্টিমিটার নিউবার। আর ফার্স্ট হট ব্যান্ডটা কত না, নিউ ফান্ডামেন্টাল মাইনাস 2x নিউবার অসিলেটর, এটা হচ্ছে 1848। এই দুটো ইকুয়েশন, নিউ ফান্ডামেন্টাল এটা আর নিউ ফান্ডামেন্টাল মাইনাস এটা হচ্ছে এটা, এই দুটো ইকুয়েশন থেকে হচ্ছে তুমি অ্যানহারমোনিক কনস্ট্যান্ট এবং অসিলেটর মানে নিউবার অসিলেটর এগুলো তুমি বের করতে পারবে। যদি বের করে ফেলো তাহলে অঙ্কগুলোকে তুমি অটোমেটিক্যালি করে ফেলতে পারবে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা যেটা মানে পিওর ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি সেইটা নিয়ে যা ডিসকাশন করার কথা সেটা যথেষ্ট ডিটেলে আমরা বলে দিলাম। মানে তোমাদের বিএসসি স্ট্যান্ডার্ডে এইটুকুই লাগে, ঠিক আছে, বা সেমি মানে ফার্স্ট ইয়ার এমএসসি স্ট্যান্ডার্ডে আমাদের এইটুকুই লাগে। এবারে এই যে ভাইব্রেশনাল বা আইআর স্পেকট্রোস্কোপিটা আর এক রকম করে বোঝার জায়গা আছে, সেটা হচ্ছে গ্রুপ থিওরি দিয়ে নর্মাল মোডস অ্যানালিসিস করে সেইখান থেকে তোমার গ্রুপ থিওরির সাহায্য নিয়ে তুমি এটাকে করতে পারো। হ্যাঁ, সেটা তুমি করতে পারো। হ্যাঁ, সেইটা আমরা যখন পরে গ্রুপ থিওরি পড়বো সেইখানে হচ্ছে ভাইব্রেশনাল মোডের সিমেট্রি বের করে সেখান থেকে ক্যারেক্টার টেবিলটাকে প্রপারলি কাজে লাগিয়ে ডিরেক্ট প্রোডাক্ট করে আমি দেখে নেব যে কোন নর্মাল মোডটা কোন স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করছে অ্যান্ড সো অন। সেটা পরে আমাদের আলোচনা হবে, কিন্তু বিএসসি স্ট্যান্ডার্ডে তোমার এইটাই যথেষ্ট এবং এমএসসি 1 স্ট্যান্ডার্ডে কিন্তু এটাই যথেষ্ট, বা নেট গেট ইত্যাদিতে এইটুকু করলেই আমার চলে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আজকে যেটা আমাদের আলোচনা করার কথা আমরা করে দিলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে দেখো আমরা ডায়াটমিক মলিকুলকে আগের দিনে ওটাকে একটা রোটেটার ভেবেছি। রোটেটারটা তো টু সেন্সে রিজিড হয় না, নন রিজিড হয়। আবার এইখানে আমি সেই ডায়াটমিক মলিকুলটাকে অসিলেটর ভেবেছি। তো ডায়াটমিক মলিকুলটা অ্যাকচুয়ালি কি, সেটাকে আইদার তোমাকে রোটেটিং ভাইব্রেটর বা ভাইব্রেটিং রোটেটর বলতে হবে। ডায়াটমিক মলিকুলটা যদি রোটেটিং ভাইব্রেটর বা ভাইব্রেটিং রোটেটর হয়, সেইখান থেকে একটা স্পেকট্রোস্কোপি হয়, সেটাকে বলা হচ্ছে রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। রোটেশনাল রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। তাহলে পরের ক্লাসে আমরা রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে আলোচনা করব। সেখান থেকে বিভিন্ন রকমের ব্রাঞ্চ পাওয়া যায়, পি ব্রাঞ্চ, কিউ ব্রাঞ্চ, আর ব্রাঞ্চ, এবং তাদের সিস্টেমেটিক অ্যাবসেন্স থেকে তুমি বুঝতে পারবে যে মলিকুলটা লিনিয়ার না লিনিয়ার নয়। এখন স্ট্রাকচারে যাব। তাহলে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করে তুমি ফোর্স কনস্ট্যান্ট বের করলে, রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ড লেন্থ ক্যালকুলেট করেছো। এবারে স্ট্রাকচার অফ দ্য মলিকুল কি হবে, মলিকুলটা লিনিয়ার নাকি লিনিয়ার নয়, এইটুকু বুঝতে গেলে কিন্তু রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিটা আমাদের পড়তে হবে। তাহলে পরের ক্লাসটা আমাদের রোটেশন অ্যান্ড ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি নিয়ে হবে। তাহলে আমাদের এই পর্যন্ত আজকে রাখলাম। এন্ড অফ লেকচার 6। বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। ঠিক আছে, মানে দেখো যা বলেছি, কারো কিছু সমস্যা আছে? ঠিক আছে।